তো আজকের বিষয়টা হচ্ছে যে আমরা যে আন্ডার গ্রাজুয়েট লাইফে অর্থাৎ ইউনিভার্সিটি লাইফে যে স্টাডি করব, একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ারে কি কি করলে আমাদের এই ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ থেকে শুরু করে যে কোনো ধরনের স্কলারশিপ আপনার জন্য খুবই সুবিধা হবে, বা বা অ্যাপ্লিকেশন করতে আপনাদের আরও ইজিয়ার হবে। সো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সো প্রথমেই যদি ফার্স্ট ইয়ার থেকে শুরু করি, যে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথমেই যেই বিষয়টা আপনারা কনসেন্ট্রেট করবেন এটা হচ্ছে যে সিজিপিএ। সিজিপিএ তো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো এর উপর হচ্ছে মানে খুব বেশি কনসেন্ট্রেট দিতে হবে। এটা আসলে খুবই স্যাড বাট ট্রু। কারণ অ্যাজ ইটস এ কম্পিটিশন, আপনাদের চেষ্টা করবো একটা ভালো সিজিপিএ রাখতে, বাট ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। সিজিপিএর জায়গায় আপনারা মেনটেন করবেন, বাট এর পাশাপাশি আপনার যদি সিজিপিএ ভালো থাকে, ইট ডাজন্ট মিনস যে আপনার সব কিছু রেডি। এরপর আপনারা আরও কিছু করতে হবে, সিজিপিএ থাকুক আর না থাকুক। সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে আপনার চেষ্টা করবেন বিভিন্ন ভলান্টারি অ্যাক্টিভিটিস, ট্রেনিং এবং ওয়ার্কশপ এই টাইপের কিছু প্রোগ্রামে জয়েন করতে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাদের কিন্তু ব্যালেন্স করতে হবে, অর্থাৎ সিজিপিএ, পড়াশোনা এবং এইসব ভলান্টারি অ্যাক্টিভিটিস, কারণ এসবের দরকার আছে। তো এগুলো কেন দরকার আছে, এই যে আমি বললাম আপনারা ডান সাইডে, এই এই সাইডে, হ্যাঁ, এই সাইডে যে ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে একটা বেসিক। এই বেসিক ধারণা থেকে আপনাদের মানে এই বেসিক ডকুমেন্টগুলো আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে, এবং এইগুলোই হচ্ছে আপনার স্কলারশিপের মেইন ক্রাইটেরিয়া, অর্থাৎ এইগুলোর ওপর তারা মার্কসটা দেয়। আর এই যে স্টেটমেন্ট অফ পারপস, রিকমেন্ডেশন লেটার, সিভি, এই তিনটা হচ্ছে খুবই অ্যাসেনশিয়াল পার্ট। আপনারা যে কোনো স্কলারশিপে যদি অ্যাপ্লিকেশন করেন এই তিনটা লাগবেই। তো এই তিনটা যদি ডেভেলপ করতে যাই, আমাদের কিছু উপকরণ লাগবে বা ইনগ্রিডিয়েন্টস লাগবে, অর্থাৎ আমরা তো চাইলেই এত কিছু লিখতে পারবো না। তো এটা তো লিখতে হবে, লেখার জন্য তো কিছু থাকতে হবে। সো ওইগুলো বিল্ড আপ করার জন্য আমি যেই টপিকগুলো বলতেছি সেগুলো আপনারা চেষ্টা করবেন। সো ভলেন্টারি অ্যাক্টিভিটিস, ট্রেনিং, ওয়ার্কশপ এগুলো তো আপনারা জয়েন করবেন, সেখান থেকে কিছু আপনাদের এক্সপিরিয়েন্স হবে এবং সেখান থেকে আপনার সার্টিফিকেটও পেতে পারেন। আর ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস কেন আমি বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কিছু কিছু স্কলারশিপের ক্ষেত্রে আপনাদের লিডারশিপ বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস চেয়ে থাকে, কারণ এগুলো হচ্ছে অন্যান্য শিক্ষার্থী থেকে আপনাদেরকে একটু ডিফারেন্সিয়েট করবে, অর্থাৎ আলাদা করবে। সো এটা হচ্ছে বিষয়। সো ফার্স্ট ইয়ারে এটা আপনারা করবেন, সেই সাথে এই দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন। বাট সিজিপিএ অলওয়েজ মেনটেন করবেন ভালো একটা। বাট এটার পাশাপাশি নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে যে সেকেন্ড ইয়ার, অর্থাৎ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই দুইটা ইয়ার খুবই ইম্পর্টেন্ট। এখন একটা বিষয় আপনাদের আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে রিকমেন্ডেশন লেটারের কথা আমি বললাম, রিকমেন্ডেশন লেটার কি সেটা আপনারা অলরেডি জানেন, বাট যারা জানেন না তাদেরকে বলতেছি। রিকমেন্ডেশন লেটার হচ্ছে যে আপনারা যে বিশ্ববিদ্যালয়ে স্টাডি করেছেন, আপনাদের দুজন টিচারের কাছ থেকে দুটা রিকমেন্ডেশন লেটার লাগবে, অর্থাৎ দুজন টিচারের কাছ থেকে দুটা লেটার লাগবে, যে লেটারে আপনাদের সম্পর্কে টিচাররা প্রশংসা করবে, অর্থাৎ আপনি যে 4 বছর ওনার বিশ্ববিদ্যালয়ে স্টাডি করেছেন, কি কি করেছেন সেটার একটা বিষয়। অর্থাৎ আপনি স্টেটমেন্ট অফ পারপস, অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপসে যে আপনি নিজের গুণগান গাইছেন, সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার দ্বারা ভ্যারিফাই হবে। অর্থাৎ একজন থার্ড পার্সন, অর্থাৎ আপনার টিচার, একজন পর্দার ওই পারের থেকে উনি আপনাকে পর্যবেক্ষণ করছেন 4টা বছর, সেই দিক থেকে আপনাকে উনি বলবে যে আপনি কীরকম আসলে। তো এইটার জন্য আমাদের তো রিকমেন্ডেশন লেটারটা লাগবে। সো রিকমেন্ডেশন লেটারের জন্য আমাদের টিচারের সাথে যোগাযোগ করতে হবে। এখন টিচারের সাথে বন্ডিংটা কীভাবে তৈরি হবে? তো আপনি একজন টিচারের কাছে গেলেন, সে হুট করে রিকমেন্ডেশন লেটার দিয়ে দিবে না। তো তার সাথে আপনার তার নিকটে যেতে হবে, তার আন্ডারে কাজ করতে হবে, এতে করে টিচার এবং স্টুডেন্টদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিংটা হবে। তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা হওয়ার জন্য আপনারা ইজিলি কিছু করতে পারেন, যেমন সাবজেক্ট রিলেভেন্ট প্রজেক্ট অথবা থিসিস করতে পারেন। অর্থাৎ আপনারা যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে স্টাডি করতেছেন তাদের জন্য বিষয়টা হতেই পারে, এটা খুব সহজ বা খুব বেশি কঠিন না। সো আপনারা কি করবেন, টিচারের আন্ডারে কাজ করার চেষ্টা করবেন। অনেক সময় স্যারদের আন্ডারে কোনো প্রজেক্ট থাকে, সেটাও করতে পারেন। অথবা আপনারা যারা শিক্ষার্থী আছেন, ফ্রেন্ডরা মিলে 3-4 জন মিলে বা যতজন চান তারা মিলে একটা গ্রুপ ওয়াইজ একটা প্রজেক্ট করতে পারেন কোনো স্যারের আন্ডারে। স্যার এখানে হয়তো আপনাকে খুব বেশি ইনস্ট্রাকশন নাও দিতে পারে, বাট সব কিছু আপনারই করতে হবে। এবং যদি আপনারা কাজ করেন সেখান থেকে আপনাদের অনেকগুলো লাভ হবে। কি কি লাভ হবে সেটা একটু বলতেছি। যে সাবজেক্ট রিলেভেন্ট প্রজেক্ট করলে এখান থেকে আপনারা একটা পেপার পাবলিশ করতে পারবেন, যেটা হচ্ছে আপনাদের পরবর্তীতে পাবলিকেশনের ক্ষেত্রে
হেল্প করবে। এছাড়াও আপনারা ফোর্থ ইয়ারে যেই প্রজেক্ট বা থিসিস করেন সেটার জন্য আপনারা কিছুটা আগে থেকেই প্রিপেয়ার্ড হবেন। এবং এটা ছাড়াও এই যে প্রজেক্টগুলো করছেন, প্রজেক্টগুলো করার কারণে আপনার কিছু স্কিল ডেভেলপ হবে, যেটা হচ্ছে আপনার সাবজেক্ট রিলেভেন্ট স্কিল, যেটা হচ্ছে আপনার ভবিষ্যতে আরও বেশি হেল্পফুল করবে এইসব স্কলারশিপ পেতে। এবং এই যে প্রজেক্টগুলো করলেন, এগুলো কিন্তু যখন আপনি লিখবেন আপনার স্টেটমেন্ট অফ পারপাসে বা রিকমেন্ডেশন লেটারে লিখবেন বা সিভিতে লিখবেন, অটোমেটিক্যালি আপনার সিভি, স্টেটমেন্ট অফ পারপাস, রিকমেন্ডেশন লেটার অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। তখন আপনার আরও লিখতে সুবিধা হবে, আপনার তখন কনফিডেন্সটাও আরও বাড়বে। এছাড়াও এই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পাশাপাশি আপনারা ওই যে বললাম প্রজেক্ট করবেন, প্রজেক্টের পাশাপাশি কয়েকটা স্যারকে টার্গেট করবেন যে কাদের কাছ থেকে আপনারা রিকমেন্ডেশন লেটার নেবেন। তো আপনারা যা যা পছন্দের মতো রিকমেন্ডেশন লেটারের জন্য স্যারদের কাছে আগে থেকেই বলবেন যে স্যার আমি এখানে অ্যাপ্লিকেশন করব, সো আপনার এটা লাগবে, সো এইভাবে আপনারা নিতে পারেন। তো এগুলো করবেন। সেই সাথে আপনারা এই 2টা বছরে আপনারা বিভিন্ন স্কলারশিপের ইনফরমেশন নেবেন। এখন স্কলারশিপের ইনফরমেশন কোত্থেকে পাবেন? বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুকে, ইন্টারনেট আছে। তো এখান থেকে আপনারা তথ্যগুলো পাবেন। তথ্যগুলো নেওয়া আগে থেকেই শুরু করতে হবে, কারণ আপনি যখন থার্ড ইয়ার শেষ করে ফেলবেন তখনই কিন্তু হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের শুরু। তো তখন যাতে আপনি প্যানিক না হন বা এরকম যাতে না হয় যে আপনার যোগ্যতা আছে, আপনার অ্যাবিলিটি আছে, বাট আপনি ডেডলাইন মিস করছেন, এই কারণে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না। সো এটা গেল থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারের আগ পর্যন্ত। বাট মাথায় রাখবেন যে সাবজেক্ট রিলেভেন্ট থিসিস বা প্রজেক্ট, সাবজেক্ট রিলেভেন্ট করতে পারলে খুবই ভালো হয়। আর এটা হচ্ছে আপনাদের পরবর্তীতে যে কোনো স্কলারশিপ বা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের ক্ষেত্রে হেল্প করবে। কতটুকু হেল্প করবে এই বিষয়টা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যে এই ইয়ার অর্থাৎ 2020 সালের ইনটেকে একজন স্টুডেন্ট, আমাদের গ্রুপেরই সদস্য, উনি হচ্ছে জানুয়ারিতে সর্বপ্রথম, ওনার জানুয়ারিতে 15 তারিখ ছিল, জানুয়ারি 15 তারিখ ছিল ওনার স্কলারশিপে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। উনি জানুয়ারি 1 তারিখে আমাদের গ্রুপে বা এর আগে জয়েন করেছেন, কিন্তু জানুয়ারি 1 তারিখের দিকে উনি আমাদের গ্রুপের যেই টিউটোরিয়ালগুলো বা আমাদের চ্যানেলের টিউটোরিয়ালগুলো দেখে উনি বুঝতে পারছেন যে হ্যাঁ, এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করা যায়। বাট এর আগে তার কোনো আইডিয়াই ছিল না যে এই স্কলারশিপে যে অ্যাপ্লিকেশন করা যায় বা কীভাবে করা যায়। তো উনি সাহস করে উনি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে দিয়েছেন। কিন্তু উনার কিন্তু আইএলস ছিল না। বাট আইএলস না থাকলেও উনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে, অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ উনি যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট এবং মাস্টার্সে ইংলিশ মেজরে অর্থাৎ ইংলিশ মিডিয়ামে স্টাডি করেছেন, তো সেইটা দিয়ে উনি অ্যাপ্লিকেশন করছেন। কিন্তু উনার হচ্ছে সাবজেক্ট রিলেটেড অর্থাৎ যেই ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে উনি অ্যাপ্লিকেশন করেছেন এবং সেই স্কলারশিপ রিলেটেড বা সেই প্রোগ্রাম রিলেটেড তার একটা থিসিস বা প্রজেক্ট ছিল। তো যদিও ওটা উনি পাবলিশ করেন নাই, বাট যেহেতু ওনার থিসিস ছিল, ওটা উনি ওনার স্টেটমেন্ট অফ পারপোজ, সিভি অথবা রিকমেন্ডেশন লেটারে ভালো মতো তুলে ধরছেন। তো উনি ওনার কিন্তু স্কলারশিপটা হয়েছে, উনি অলরেডি স্কলারশিপে অ্যাকসেপ্টেড হয়েছেন এবং ইট ওয়াজ লাইক এ আনবিলিভেবল সিচুয়েশন। উনি এক্সপেক্টেড করেন নাই যে উনি স্কলারশিপটা পাবেন। তো এইটা হচ্ছে বিষয় যে একটা থিসিস প্রজেক্টের যে মূল্য কতটুকু, মানে একটা করবেন, একটাই এনাফ। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আপনারা চিন্তা করেন যে আমি তো পাবলিশ করতে পারলাম না, আমার থিসিস তো পাবলিশ হলো না, বা প্রজেক্ট পাবলিশ হলো না, বা পাবলিশ হইলো আমি ভুলক্রমে আহ, খারাপ একটা জার্নালে পাবলিশ করে ফেলছি। এটাও খুব বেশি প্রবলেম না, কারণ হচ্ছে যে এখানে বিষয়টা হচ্ছে যে আপনি আন্ডার গ্র্যাজুয়েট স্টাডি করতেছেন। আন্ডার গ্র্যাজুয়েট লাইফটা হচ্ছে খুবই বেসিক একটা লাইফ। এই বেসিক লেভেল থেকে যদি আপনি কিছু একটা করেন সেটাই হচ্ছে মানে আনএক্সপেক্টেড। অর্থাৎ আপনি যদি কিছু একটা করেন সেটাই হচ্ছে মনে করেন যে একটা বোনাস, আর আপনার কাছ থেকে কিছু এক্সপেক্ট করতেছে না। তো যেহেতু এক্সপেক্ট করতেছে না বাট তারপর আপনি করছেন, তার মানে ইউ আর এক্সট্রাঅর্ডিনারি, এবং এটা কিন্তু সবাই করতে পারে না। তো আপনি যদি সেই দুই দুই থেকে তিনজন স্টুডেন্টের মধ্যে হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন। সো এই জন্যই বলতেছি যে সাবজেক্ট রিলেভেন্ট প্রজেক্ট বা থিসিস বা কিছু একটা করা, আপনারা আপনাদের সাবজেক্ট রিলেভেন্ট যে কোনো একটা কাজ, অর্থাৎ হয়তো আপনারা কোনো একটা সংস্থায় কাজ করতে পারেন, কোনো একটা ছোটোখাটো প্রজেক্টে কাজ করতে পারেন, অথবা কোথাও লেখালেখি করতে পারেন, সেমিনার করতে পারেন। এটা হচ্ছে আপনার সাবজেক্ট রিলেভেন্ট। তো এই বিষয় হচ্ছে আপনারা মাথায় রাখবেন। তো এটা হচ্ছে বিষয়। এখন হচ্ছে ফোর্থ ইয়ারে যেটা করবেন, ফাইনাল ইয়ার, এই ইয়ারটা হচ্ছে আরও বেশি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ফাইনাল ইয়ারে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। হ্যাঁ, আপনারা অনেকেই বলতেছেন যে ফোর্থ ইয়ারে আবার কিভাবে অ্যাপ্লিকেশন করে, আমরা তো গ্র্যাজুয়েশনই করলাম না। গ্র্যাজুয়েশন করার আগেও স্কলারশিপে বা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করা যায়। এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন না, বাট এটাই হচ্ছে ট্রু। এবং ফোর্থ ইয়ারে
থাকা অবস্থায় আপনাদেরকে অবশ্যই আইএলটিএস, টোফেল অথবা অন্যান্য যে সমস্ত টেস্ট আছে সেই টেস্টগুলো আপনাদের অবশ্যই দিতে হবে, এবং সেটা দিবেন অবশ্যই ডেডলাইন চেক করে, অর্থাৎ ডেডলাইনের আগে আপনার আইএলটিএসের রেজাল্ট যাতে রেডি থাকে সেই বিষয়ে আপনার আগে থেকে একটু মানে চিন্তা করে নেবেন। এই জন্যই বললাম যে থার্ড ইয়ারে থেকে বা থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার, অর্থাৎ আপনারা যেই ইয়ারে আছেন এখন থেকেই স্কলারশিপের ইনফরমেশন দেখে ডেডলাইনটা এখনই দেখে মোটামুটি একটা মনের মধ্যে একটা প্ল্যান করে ফেলেন যে হ্যাঁ এই হচ্ছে ডেডলাইন, আমার ডেডলাইনের 1 মাস আগে অ্যাটলিস্ট আইএলটিএসটা রেডি থাকতে হবে। তো আইএলটিএস টোফেল দিয়ে দেবেন। এখন আইএলটিএস এবং টোফেল কীভাবে প্রিপারেশন নেবেন, খুবই সহজ। আমি আপনাদের বলবো যে আপনারা চাইলে নিজে নিজে প্রিপারেশন নিতে পারবেন। আমি নিজেও প্রিপারেশন নিয়েছি, আমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হই নাই। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো দেখতে পারেন। বাট আমি আপনাদের বলবো যে আপনারা অনেকেই বলেন যে আমার বেসিক খারাপ, আমার 2 থেকে 3 মাস প্রিপারেশন লাগবে, আরও বেশি প্রিপারেশন লাগবে। বাট একটা জিনিস মনে রাখবেন, আপনি আইএলটিএস যদি 6 বছর ধরেও প্রিপারেশন নেন তাও আপনার প্রিপারেশন শেষ হবে না। অর্থাৎ এটা হচ্ছে আপনি 1 থেকে 2 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে দিবেন, একটা ভালো মোটামুটি 6.5 বা 7 স্কোর আপনার চলে আসবে। কারণ হচ্ছে আপনি একটা ইউনিভার্সিটিতে স্টাডি করেছেন, আপনার অলরেডি ইংলিশ সম্পর্কে বেসিক ধারণা আছে, একটু শুধু প্র্যাকটিস দরকার। কারণ আইএলটিএস হচ্ছে একটা টেস্ট, আপনাকে কোশ্চেনের আনসার খুঁজতে হবে, এটাই হচ্ছে বিষয়। আপনি যদি সঠিক সময়ে কোশ্চেনের আনসার, সর্বাধিক কোশ্চেনের আনসার বের করতে পারেন, তার মানে ইউ আর গুড টু গো। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, আইএলটিএস টোফেল শেষ। আর হ্যাঁ, আইএলটিএসের প্রিপারেশন কীভাবে নেবেন, মানে প্র্যাকটিস কীভাবে করবেন, আপনারা আইএলটিএসের যেই স্যাম্পল যে কোশ্চেন পাওয়া যায়, স্যাম্পল কোশ্চেন বলতে এক্সামের যেই প্যাটার্নটা, অর্থাৎ কোশ্চেনের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করে একটা ফটোকপি করবেন, এবং ওই কাগজে, অর্থাৎ যে 1 পেজের যেই মানে মেইন শিট, অর্থাৎ এক্সামের যে মেইন পেপার, সেই মেইন পেপারের মতো করে আপনারা এক্সামটা দিবেন। এতে করে কি হবে, যখন আপনারা মেইন পরীক্ষা যাবেন তখন এই পেপার দেখে আপনার হয়তো একটু ঘাবড়া যেতে পারেন, বাট আগে থেকে যদি আপনি প্রিপারেশনটা নেন আপনার সুবিধা হবে, এটা হচ্ছে বিষয়। আর যখন প্রিপারেশনটা নেবেন তো ক্যামব্রিজের যে বইগুলো সেগুলো ফলো করতে পারেন, অথবা আপনারা সেই বইগুলো না কিনে আপনারা অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন। প্রিন্ট করলে সুবিধা হবে কি, যে আপনি সাদা কাগজে প্রিপারেশন নিতে পারেন, যেহেতু আইএলটিএসের যে পরীক্ষার যে পেপারগুলো সেগুলো সাদা কাগজে হয়। সো আপনারা ঠিক ঠিক এইভাবে আপনারা পরীক্ষার মতো করে মানে পরীক্ষার মতো করে একটা সিচুয়েশন তৈরি করে আপনাদের মানসিকভাবে নিজেকে একটা মানে ফ্যামিলিয়ার মানে আপনাদেরকে পরিচিতি লাভ করতে পারবেন। আর এক্সামটা দেওয়ার পর, অর্থাৎ টেস্টটা দেওয়ার পর আপনারা সেটা কারেকশনটা ইউটিউব থেকে কারেক্ট করে নিতে পারেন। তখন আপনারা যখন কারেকশনটা করবেন তখন বুঝতে হবে যে এই অ্যান্সারটা কেন এরকম হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আইএলটিএসের কিন্তু সবগুলো উত্তর যে আপনার পারতে হবে এমন কিছু না। আপনি হচ্ছে সবচেয়ে সহজ যেই উত্তরগুলো, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস, তারপর ছোটো ছোটো কিছু অ্যান্সার আছে, সেগুলো যদি বেশি পড়ে যায় তত ভালো, ওগুলোতে আপনি ফুল নাম্বার পাওয়ার চেষ্টা করবেন। আর যেগুলো কঠিন সেগুলো হচ্ছে অপশনাল হিসেবে রাখবেন, যে সেগুলো যদি পারি তাহলে ভালো, না পারলেও খুব বেশি ক্ষতি নাই। সো এই হচ্ছে বিষয়। আপনি যদি 40টার মধ্যে 21-22টা বা 25টা যদি কারেক্ট করতে পারেন আপনার মোটামুটি একটা ভালো স্কোর আসবে। আর যেহেতু লিসেনিং আমরা সবাই মোটামুটি ইংলিশ মুভি দেখি, কম বেশি ইংলিশ সিরিয়াল দেখি, সো আমাদের লিসেনিংটা অনেক ক্ষেত্রেই ডেভেলপটেড হয়ে যায়। সো সেক্ষেত্রে লিসেনিংয়ের স্কোরটা যদি আমরা একটু বেশি তুলি, অর্থাৎ 8 বা 7.5 তুলি, সেক্ষেত্রে অন্যান্য ব্যান্ডের ওপর চাপটা কমে যাবে, অর্থাৎ অন্যান্য ব্যান্ডে 6.5 বা 6 পেলেই হবে। তো এইভাবে আপনাদের একটু মানে চিন্তা করে আগাতে হবে। কারণ আমি যখন প্রিপারেশন নিয়েছি, আমি 2 সপ্তাহ প্রিপারেশন নিয়ে এক্সাম দিছি, এবং আমি এক্সাম দিছি হচ্ছে আমার সেমিস্টার ফাইনালের 1 সপ্তাহ আগে। অর্থাৎ আমার সেমিস্টার ফাইনালের 1 সপ্তাহ আগে আমি রেজিস্ট্রেশন মানে 1 সপ্তাহ আগে আমার এক্সামের ডেটটা ফালাইছি। কারণ এছাড়া আমার কোনো ওয়ে ছিল না, বিকজ আমাকে যেই সেশনে আমি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে আসছি সেই সেশনটা আমার ধরতে হবে, এই কারণে। তো এই হচ্ছে বিষয়, প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে দেন, একটা ভালো স্কোর আসবে। আমার যখন এক্সাম ছিল ওই দিন বাইরে তুষারপাত হচ্ছিল, প্রচণ্ড শীতের মধ্যেও আমি এক্সাম দিতে গেছি সকাল 8টার সময়, মানে সকাল 8টা এক্সাম ছিল, 6টার সময় গেছি। সো জাস্ট এক্সামটা দিয়ে দেন, একটা স্কোর আসবে মোটামুটি 6.5 বা 6। বাট স্টিল নাও এটা দিয়ে আপনারা অনেক স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং মনে রাখবেন আপনারা যাতে অ্যাটলিস্ট 6.5 পান, ওকে, অ্যাটলিস্ট 6.5 ওভারঅল স্কোর, আর প্রত্যেকটা ব্যান্ডে যাতে অ্যাটলিস্ট 6 থাকে,
যদি আপনি ওভারঅল স্কোর যদি 7 পান বাট কোনো একটা ব্যান্ডে 6-এর নিচে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক স্কলারশিপ মিস করতে পারেন। সেই জন্য চেষ্টা করবেন যাতে অ্যাভারেজে 6 থাকে, মানে প্রত্যেকটা ব্যান্ডে অর্থাৎ রিডিং, রাইটিং, স্পিকিং সবগুলোতে যাতে অ্যাটলিস্ট 6 থাকে। আর একটা দুইটা মডিউলে যেটাতে আপনি ভালো করেন সেটাতে যাতে বেশি নম্বর পান, যাতে করে আপনার ওভারঅল স্কোরটা ভালো আসে। তো এই হচ্ছে আইএলসের বিষয়। এরপরে ফোর্থ ইয়ারে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এখন অনেকে বলতেছেন ফোর্থ ইয়ারে কি অ্যাপ্লিকেশন করা যায় কি না? অবশ্যই অবশ্যই যায়। এটাই হচ্ছে নিয়ম যে আপনারা ফোর্থ ইয়ারে অ্যাপ্লিকেশন করবেন, যাতে করে আপনাদের ইয়ার গ্যাপ যাতে না হয়। ফোর্থ ইয়ারে আপনারা থার্ড ইয়ারের যেই সমস্ত থার্ড ইয়ার পর্যন্ত যেইটুকু আপনারা কোর্স করেছেন, অর্থাৎ থার্ড ইয়ার পর্যন্ত ট্রান্সক্রিপ্টগুলো দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এখন কথা হচ্ছে যে আমাদের তো সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট ছাড়া তো আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো না। ওই সার্টিফিকেট অপশনে আপনারা বিশ্ববিদ্যালয় থেকে একটা লেটার নেবেন, যে লেটারে বলা থাকবে যে আপনারা বর্তমানে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আছেন, অথবা আপনারা নেক্সট বছর বা নেক্সট বছরের অমুক দিনে আপনারা সম্ভবত গ্র্যাজুয়েশন করতে পারবেন। তো এই রিলেটেড তথ্য যদি থাকে তাহলে একটা লেটার নেবেন, সেখানে ডিপার্টমেন্টের বা ইউনিভার্সিটি থেকে একটা সিগনেচার নেবেন, সেই প্যাডের সিগনেচার নেবেন। তো নেওয়ার পর ওই লেটারটা নেওয়ার পর অর্থাৎ প্রত্যয়নপত্রটা নেওয়ার পর সেটাই হবে আপনার সার্টিফিকেটের বিকল্প। অর্থাৎ সার্টিফিকেট যেখানে আপনি সাবমিট করবেন বা যেই অপশনে আপলোড করবেন সেই জায়গায় সেই প্রত্যয়নপত্রটা সাবমিট করবেন, যেখানে লেখা থাকবে আপনি একজন ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, আপনি খুব শীঘ্রই গ্র্যাজুয়েশন করতেছেন। এটা হচ্ছে বিষয়। আর এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদেরকে ফোর্থ ইয়ারেই অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হচ্ছে আপনার বেসিক নিয়ম। সো ফোর্থ ইয়ারে অ্যাপ্লিকেশন করলে আপনার সেশন আপনার মিস যাবে না। আপনি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে অন্যান্য স্কলারশিপে আপনি পেয়ে যাবেন। এবং আমি যখন গ্র্যাজুয়েশন করেছি, গ্র্যাজুয়েশন করার 2 মাস আগে আমার স্কলারশিপ কনফার্ম হয়েছে, অর্থাৎ আমি গ্র্যাজুয়েশন করার আগেই স্কলারশিপের কনফার্মেশন পেয়ে গিয়েছি। সো ইটস স্টিল পসিবল, যদিও আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল না। সো এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, অর্থাৎ যেহেতু আপনার ফ্রেশ গ্র্যাজুয়েট, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যেই ক্ষতিটা, অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে এটা খুবই ভালো। যেহেতু আমরা ফ্রেশ গ্র্যাজুয়েট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যেই ঘাটতিটা সেটা আমরা পূরণ করব হচ্ছে প্রজেক্ট এবং থিসিস দিয়ে। এর মানে এই না যে আপনারা জব এক্সপিরিয়েন্স, যেসব স্কলারশিপে জব এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি সেগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা না। ইরাসমাস স্কলারশিপের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রোগ্রামের ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স হচ্ছে অপশনাল, অর্থাৎ ম্যান্ডেটরি না। এই কারণে আপনারা ওই রিসার্চ এক্সপিরিয়েন্স বা প্রজেক্ট এক্সপিরিয়েন্স সেটা দিবেন, তারা সেখান থেকে আপনার একটা স্কোর দিয়ে দিবে। আর যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাদের তো কথাই নাই, তাদের প্লাস পয়েন্ট। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বদলে আপনারা ইন্টার্নশিপও করতে পারেন, ইউনিভার্সিটি লাইফে ইন্টার্নশিপ করতে পারেন, সেগুলো হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হয়। এবং এই যে বললাম যে আমি ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস অর্থাৎ বিভিন্ন ক্যাম্পাসের অর্গানাইজেশন করেন, সেই অর্গানাইজেশনগুলোতে আপনারা থাকবেন, কাজ করবেন। সেই অর্গানাইজেশন থেকে আপনারা কিন্তু এই ইউনিভার্সিটি যারা পড়ে তারা কিন্তু ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা শো করতে পারে। যেমন চিভিনিং স্কলারশিপ, যেটা ইউকের একটা স্কলারশিপ, সেই স্কলারশিপে ম্যান্ডেটরি লাগে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। বাট যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তারা বলে দিয়েছে যে যাদের ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ এই ধরনের সংগঠনগুলোতে কাজ করেছে, তারা কিন্তু সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষতিটা সেখান থেকে পূরণ করতে পারবে। অর্থাৎ আপনি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ছিলেন, আপনি ইউনিভার্সিটিতে সংগঠন করেছেন, সেখান থেকে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনি এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো শো করতে পারেন। এবং এই যে এত কিছু যে বললাম আমি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপর প্রজেক্ট, থিসিস, তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয় লাইফে আপনি ওয়ার্কশপ করেছেন, আবার যেহেতু আপনি প্রজেক্ট করেছেন, তার মানে আপনি যদি একটা কনফারেন্স পেপারে যদি অ্যাপ্লাই করেন, অর্থাৎ কনফারেন্স যদি অ্যাপ্লাই করেন আপনার প্রজেক্টটা লিখে বা একটা পেপার ভার্সন লিখে, তো আপনার পেপারটা যদি অ্যাকসেপ্টেড হয় আপনি সেই কনফারেন্সে জয়েনও করতে পারেন। সো এই সমস্ত এক্সপিরিয়েন্স, তারপর বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশে, সেখানে আপনি ট্রেনিং করেছেন, এই এত কিছু আপনার একটা ফাইলে রেডি করবেন। অর্থাৎ 4 বছর শেষে বা ফোর্থ ইয়ারে আপনি দেখবেন যে আপনার সেই প্রোফাইলের যে ফাইলটা সেটা একটা লম্বা লিস্ট হয়ে গিয়েছে। তখন আপনার এই যে বললাম, আচ্ছা এই তো, এই যে বললাম যে স্টেটমেন্ট অফ পারপাস, রিকমেন্ডেশন লেটার এবং সিভি, এই সমস্তগুলো লিখতে আপনার সুবিধা হবে।
এই সমস্ত পেপারগুলো আপনার তখন লিখতে আরও সুবিধা হবে। আর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপোজ, যেটা আমি আগেই বলেছি যে এটা লিখবেন হচ্ছে স্টোরি আকারে, অর্থাৎ আপনার আন্ডার গ্র্যাজুয়েট লাইফের স্টোরিটা স্কলারশিপ কমিটি বা যেই বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই বিশ্ববিদ্যালয়ে তারা শুনতে চায়, অর্থাৎ তারা জানতে চায়। সো আপনি যদি গতানুগতিকভাবে লেখেন যে হ্যাঁ আমি এটা করছি এটা করছি, বাট আপনি যদি স্টোরি আকারে লেখেন যে কবে কি হয়েছে, মাঝখানে যদি আপনার কোনো প্রবলেম থাকে, অর্থাৎ হয়ে যেতে পারে আপনি কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়েছেন, টাকা পয়সার সমস্যা ছিল বা কোনো কারণে অসুস্থ ছিলেন, বা কোনো কারণে কোনো কোর্সে মানে আপনি খারাপ করেছেন, বাট পরবর্তীতে আপনি সেটা ওভারকাম করেছেন, এই সম্পর্কে আপস অ্যান্ড ডাউনস যদি আপনারা ভালো মতো তুলতে পারেন, তখন স্কলারশিপ কমিটি আপনার এই স্টেটমেন্ট অফ পারপোজটা দেখে সেখান থেকে একটা পজিটিভ পয়েন্ট হিসেবে নিয়ে আপনাকে একটা ভালো স্কোর দিতে পারবে সেখানে। কারণ যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সিজিপিএ আইএলসের পাশাপাশি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই স্টেটমেন্ট অফ পারপোজ এবং রিকমেন্ডেশন লেটার। এই দুইটাতেই হচ্ছে সবচেয়ে বেশি পয়েন্ট থাকে, এবং স্টেটমেন্ট অফ পারপোজে যে আপনি এত কিছু লিখেছেন সেটার ভ্যারিফাই হবে হচ্ছে রিকমেন্ডেশন লেটার। তো রিকমেন্ডেশন লেটারটা আপনারা ভালো মতো নেবেন, এবং স্টেটমেন্ট অফ পারপোসে যা যা লিখেছেন সেটা রিকমেন্ডেশন লেটারে একজন থার্ড পার্সন অর্থাৎ আপনার টিচারের সাপেক্ষে আপনি সেটা লিখবেন। লিখলে কি হবে, সেটা ভেরিফাই হয়ে যাবে। এবং এই তো রিকমেন্ডেশন লেটার আপনার দুইটা লাগতে পারে, দুইটা লাগবে ম্যাক্সিমাম। আর কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে তিনটাও লাগে, সেক্ষেত্রে আপনারা তিনটা টিচারের সাথে কন্ট্যাক্ট করে রাখবেন আগে থেকে, তাদের সাথে কথা বলবেন। তো এভাবে আপনারা আগাতে পারেন। সো এই স্টেপগুলো যেগুলো আমি বলছি সেগুলো হচ্ছে বেসিক স্টেপ, সেগুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন ইউনিভার্সিটিতে। আই হোপ এইগুলো করলে 4 বছরে আপনার একটা ভালো প্রোফাইল হয়ে যাবে, অর্থাৎ আপনি কোনো প্রকার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়া, কোনো প্রকার এক্সপিরিয়েন্স ছাড়া আপনার সরাসরি আপনি মাস্টার্স প্রোগ্রামে জয়েন করতে পারবেন। অর্থাৎ আপনার বাংলাদেশে যেটা হয় যে গ্র্যাজুয়েশন করার পর স্টুডেন্টরা মাস্টার্স করে, মাস্টার্স শেষ করার পর আবার বিদেশে মাস্টার্স করতে আসে, সেক্ষেত্রে তার, আমি বলছি না যে আগের মাস্টার্সটা ইজ ইউজলেস না, স্টিল ইজ এ গুড থিং, বিকজ আপনার যেই মাস্টার্স করেছেন সেই মাস্টার্সে অবশ্যই একটা থিসিস ছিল বা সেখানে কিছু কোর্স ছিল, স্পেশালাইজেশন ছিল, সেই বিষয়ে আপনি আরও বেশি স্পেশালাইজড হয়েছেন। এটা স্টিল ইটস এ গুড পজিটিভ সাইড, বাট আপনি চাইলে সরাসরি ব্যাচেলরের পরেও আসতে পারেন। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েস্ট সো মাচ টাইম। সো এই হচ্ছে বিষয়। এখন আমি সরাসরি আপনাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দিব, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন শুরু করছি। তো দেখি আপনারা কী কী কোশ্চেন করেছেন। ওকে, সো আপনাদের কোশ্চেনগুলো দেখি এখন কমেন্ট বক্সে। কমেন্ট বক্স, ও সো মেনি কোশ্চেন। আচ্ছা, অনেকেই জয়েন করেছেন। তো আজকের যে লাইভটা এটা হচ্ছে ইউটিউব, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ, তিনটা প্ল্যাটফর্মে একসাথে চলতেছে। সো অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কমেন্ট করতেছেন। সো কমেন্ট যদি না দেখতে পারেন সেক্ষেত্রে আমাকে একটু বললেন যে আপনারা কমেন্টটা কি দেখতে পাচ্ছেন কি না, যে কমেন্ট আমি শো করতেছি। সো অনেকেই জয়েন করেছেন, যে তাজরিন জামান জয়েন করেছেন। তারপর ফেসবুক ইউজার আসলে শো করতেছে না, যেহেতু অনেকগুলো প্ল্যাটফর্ম একসাথে জয়েন করছে, অনেকগুলো প্ল্যাটফর্মে লাইভটা সম্প্রচারিত হচ্ছে, এই কারণে কারো কারো নাম প্রকাশিত হচ্ছে না, বিকজ অফ প্রাইভেসি ইস্যু। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? জি ভাইয়া, আপু ভালো আছি। আমি আপনার নামটা দেখতে পাচ্ছি না, এই কারণে বুঝতে পারতেছি না আপনি কে, বাট থ্যাংক ইউ সো মাচ। তো সরাসরি আমি কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন, আচ্ছা, দীপ বিশ্বাস প্রশ্ন করেছে যে, আচ্ছা দীপ বিশ্বাসের কমেন্টটা কি আপনারা দেখতে পাচ্ছেন কি না সেটা একটু বললেন। আচ্ছা, দীপ বিশ্বাস কোশ্চেন করেছেন যে ভাইয়া আমি এসআই স্কলারশিপ হোল্ডার, 2020 2020-এ স্কলারশিপ পেয়েছি, আমার কি ওইটা বাদ দিয়ে ইরাসমাস মুন্ডাসে যাওয়া উচিত ফর বেটার এডুকেশন? আপনি কি মাস্টার্সে গেছেন নাকি অনার্সে গেছেন সেটা বলতে পারছি না, বাট অনার্স লেভেলে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নেই, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ শুধুমাত্র মাস্টার্স লেভেলের জন্য। বাট আপনি যদি অ্যাপ্লিকেশন করেন
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে। যদি স্কলারশিপ পেয়ে যান এই ইনটেকে, এটা আপনার চয়েস, আপনি আসবেন কি আসবেন না, বাট ইটস টোটালি আপ টু ইউ, আপনি যেটা চাচ্ছেন। এখানে আপনার আসলে লাভ ক্ষতি এটা হচ্ছে আপনিই বুঝবেন, বাট আপনি কি চাচ্ছেন সেটা হচ্ছে বিষয়। আপনি যদি চাচ্ছেন যে হ্যাঁ আমি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে পড়বো, বা আমি এসআই স্কলারশিপটা শেষ করে তারপর ইরাসমাসে আসবো, সেটাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। আপনারা অনেক কোশ্চেন করেছেন, হ্যাঁ আমি আসলে খুবই খুশি হই আপনারা কোশ্চেন করলে, কারণ আপনারা খুবই ইন্টারেস্টেড, এবং এবং আসলে এটা পজিটিভ সাইড যে আপনারা এত অল্প বয়স থেকে এই স্কলারশিপ নিয়ে এত সিরিয়াস হয়েছেন, এটা আসলে খুবই পজিটিভ বিষয়। আচ্ছা, আচ্ছা, তাজরিন জামান ইউটিউব থেকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে টিচার হতে, সরি, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে টিচার হতে চাইলে দেশের বাইরে মাস্টার্স করলে কোনো সমস্যা হয়? না, এখানে কোনো সমস্যা নেই, বরঞ্চ আপনি দেশের বাইরে মাস্টার্স করেছেন, আপনার ভালো একটা ডিগ্রি আছে, সো অবশ্যই সেটা ভালো হিসেবে তুলে, ভালো দিক হিসেবে নিবে। সো অবশ্যই ফরেন ডিগ্রির দাম তো অনেক বেশি, সো আপনি অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না বলে আশা করি। সো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সাজিম খান প্রশ্ন করেছেন যে ইউরোপে আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ আছে কি? হ্যাঁ, ইউরোপে আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ আছে। রিসেন্টলি একটা স্কলারশিপ চলছে, সেটা হচ্ছে হাঙ্গেরিক স্টাইপেন্ডিকাম, হাঙ্গেরিকাম অর্থাৎ হাঙ্গেরি গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। আমি চেষ্টা করব 17 তারিখে এই টিউটোরিয়ালটা করতে, বিকজ দিস 2 উইকস আই এম ভেরি বিজি, সো টিউটোরিয়াল করতে পারছি না, বাট আমার লাইভ সেশনটা অব্যাহত থাকবে আপনাদের জন্য। আর 17 তারিখে আমি টিউটোরিয়ালটা করে আমি পাবলিশ করে দেবো। তো এই মিন হোয়াইল আপনারা আপনি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারেন, সম্ভবত আইএলটিএস লাগে না স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে, তো ট্রাই করতে তো সমস্যা নেই, অ্যাপ্লিকেশন করেন। তো এটা হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডির জন্য, সো এখানে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আচ্ছা, এছাড়া আপনি আন্ডার গ্র্যাজুয়েট আসতে চাইলে জার্মানিতে আসতে পারেন, সেখানে আপনার ফুল টিউশন ফ্রি, অর্থাৎ কোনো টিউশন ফি নেই, সো ইটস স্টিল এ গুড চয়েস, এবং সেখানে আপনি আসতে পারেন। আচ্ছা, আচ্ছা, সাজিম খান বলেছে যে এইচএসসির পর ইউরোপে আর ইউনিভার্সিটি স্কলারশিপ নেই। এইচএসসির পর বললাম তো, এই যে হাঙ্গেরিকাম স্টাইপেন্ডিকাম যে স্কলারশিপ আছে সেখানে আসা যেতে পারে, ইউকেতে আসা যেতে পারে, বাট ইউকেতে স্কলারশিপ কম, সেলফ ফান্ডে আসতে পারে। সেই ক্ষেত্রে জার্মানির যে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামটা, সেটাতে যেহেতু আহ, কোনো টিউশন ফি নেই, তো আমি বলবো জার্মানিতে আসাটা খুবই উচিত আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে, যেহেতু টিউশন ফি নাই। সো এটা বলা যেতে পারে, বাট জার্মানির ক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান, বাংলাদেশে আপনার 1 বছর কোনো একটা জায়গায় অনার্স বা কোনো একটা জায়গায় স্টাডি করতে হবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টাডি করতে হবে। তো 1 বছর স্টাডি করে দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন জার্মানিতে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, সো ইটস কমপ্লিটলি ফাইন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে যে সিজিপিএ মিনিমাম কত হলে অ্যাপ্লিকেশন করা যায়? তো সিজিপিএ কত অ্যাপ্লিকেশন, আচ্ছা, মিনিমাম সিজিপিএ হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ 3 এর উপর যদি রেজাল্ট থাকে বা 3 থাকে, ইউ গাইজ ক্যান অ্যাপ্লাই স্টিল, বিকজ বিকজ অফ দিস স্কলারশিপ ইজ কমপ্লিটলি ফ্রি অ্যাপ্লিকেশন, সো কোনো ফি লাগবে না। সো আমি রিকমেন্ড করবো আপনার রেজাল্ট যেটাই হোক না কেন আপনি অ্যাপ্লাই করেন, যেহেতু অ্যাপ্লিকেশন করতে কোনো এক্সট্রা কোনো হ্যাসেল নেই, সেম ডকুমেন্টস দিয়ে আপনারা অন্যান্য স্কলারশিপ বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আই থিঙ্ক ইটস এ গুড চয়েস। আচ্ছা, বাট সিজিপিএ থাকলে বেটার, বাট একটা মনে রাখবেন যে স্কলারশিপ হচ্ছে কম্পিটিটিভ, অর্থাৎ আপনার অন্যান্য স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করতে হবে, সো যত ভালো প্রোফাইল হবে তত বেটার। সো সিজিপিএ মিনিমাম আপনি যদি পূরণ করেন, কিন্তু যদি পূরণ করেন তার মানে এই না যে আপনার স্কলারশিপটা হবে, বিকজ স্কলারশিপ খুব কম মানুষকেই দেয় পুরো ওয়ার্ল্ড থেকে একটা প্রোগ্রামে, আপনার 20 জনকে স্কলারশিপ দেয়, এর মধ্যে প্রোগ্রাম, সরি, পার্টনার কান্ট্রি, অর্থাৎ আমরা যারা ইউরোপের বাইরে আছি তাদের জন্য
15টা করে সিট বা 14টা করে সিট থাকে, সেখান থেকে হয়তো বাংলাদেশ থেকে 1 থেকে 2 জন চান্স পায়। সো ইউ হ্যাভ টু বি ভেরি কম্পিটিটিভ উইথ আদার্স। তো আপনার বেস্টটা দিয়ে ট্রাই করতে হবে। সো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াম লেভেলের বাংলাদেশের মিডিয়াম লেভেলের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কি ভালো সিজিপিএ গেইন করলে সেটার ভ্যালু কেমন? অবশ্যই ভ্যালু আছে। মিডিয়াম লেভেল বলতে কি, চেষ্টা করবেন ভালো ইউনিভার্সিটিতে পড়তে। ভালো ইউনিভার্সিটি তো অবশ্যই ভালো। ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনেক সময় তারা কনসিডার করে স্কলারশিপের ক্ষেত্রে, বাট দিস ইজ নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আপনি বাংলাদেশ থেকে যে বিশ্ববিদ্যালয় পড়েন না কেন, খুব বেশি ডিফারেন্স হয় না। সো ট্রাই করা যেতে পারে, অবশ্যই ভালো কিছু করবেন। আর আপনি যেহেতু ভালো পড়াশোনা করেছেন, তার মানে আপনার ভালো নলেজ আছে। সো আপনি যদি কোনো মতে ভাইবা বোর্ডে যেতে পারেন বা ইন্টারভিউ লেভেলে যেতে পারেন, সেখানে যদি আপনি নিজেকে উপস্থাপন করেন, এরপরে কিন্তু ইন্টারভিউ লেভেলে যাওয়ার পর আপনার শুধু ইন্টারভিউটা কিন্তু কাউন্ট করে তারা। এরপরে আপনার সিজিপিএ বা স্টেটমেন্ট অফ পারপসে কী লিখছেন এত কিছু তারা কাউন্ট করবে না। তো ইন্টারভিউ লেভেল পর্যন্ত যেতে পারেন, তারপরে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি স্কলারশিপটা পাবেন কি না। আচ্ছা, বিজয় হোসেন প্রশ্ন করেছে যে রিসার্চ ইন্টার্নশিপ প্রোগ্রামের অ্যাডভান্টেজগুলো বলেন। এই তো বললাম, রিসার্চ প্রোগ্রামে যদি আপনি ইন্টার্নশিপ করেন, সেখানে আপনার একটা গবেষণা এক্সপিরিয়েন্স হবে, আপনার থিসিস হবে একটা ভালো, সেখান থেকে আপনি পাবলিকেশন করতে পারবেন। তারপর আপনি পেপার টেপার বুঝতে পারবেন, অর্থাৎ আপনি যদি দেশের বাইরে বা পিএইচডি বা মাস্টার্সের জন্য বা পিএইচডিতে যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনারা যখন প্রফেসরের সাথে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার আগে হয়তো প্রফেসর আপনাকে একটা পেপার দিবে, যে এই পেপারটা দেখো, তুমি এই পেপারটা দেখে এই পেপারের কি কি মানে গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো তুমি বা এটা সামারাইজ করে আমাকে দাও এক পেজের মধ্যে। তো আপনি যদি রিসার্চ ওরিয়েন্টেড হয় আপনার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই ধরনের ইন্টার্নশিপ প্রোগ্রাম করার ফলে আপনার যদি ভালো একটা ব্যাকগ্রাউন্ড হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আশা করবেন। রিসার্চ ইন্টার্নশিপ করতে পারেন, খুবই ইম্পর্টেন্ট যদি আপনি পরবর্তীতে রিসার্চ করতে চান। আর যদি রিসার্চ করতে না চান, তাহলে এই ধরনের প্রোগ্রামে না যাওয়াই বেটার। কারণ রিসার্চ ইন্টার্নশিপ আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয়। একটা হচ্ছে জব ওরিয়েন্টেড, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে পার্টটা, সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ জবের জন্য প্রিপারেশন নিতেছেন। আর রিসার্চ হচ্ছে সম্পূর্ণ একাডেমিয়া, অর্থাৎ আপনি একাডেমিক লাইনে থাকবেন, অর্থাৎ প্রফেসর হবেন ভবিষ্যতে সেই লাইনে। সো যদি আপনার রিসার্চ ভালো লাগে, তাহলে অবশ্যই করতে পারেন, আপনি অনেক অ্যাডভান্টেজ পাবেন। ইটস ফাইন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, বিজয় হোসেন আবার প্রশ্ন করেছেন যে ভবিষ্যতে আন্ডার গ্র্যাজুয়েটদের রিসার্চ ইন্টার্নশিপগুলো নিয়ে আলোচনা চাই। আচ্ছা, আন্ডার গ্র্যাজুয়েটে রিসার্চ ইন্টার্নশিপ আসলে এটা আসলে ডিপেন্ড করে। আন্ডার গ্র্যাজুয়েট আপনারা তো দেশের বাইরে আসতে পারবেন না, বা আসলেও খুব টাফ হবে। সো দেশের মধ্যে কোনো প্রতিষ্ঠান বা সার্চ করতে থাকেন, অথবা নিজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন টিচারের আন্ডারে আপনারা রিসার্চ করতে পারেন, সেই ক্ষেত্রে খুবই ফ্রুটফুল হবে বলে আমি মনে করি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আরেকজন প্রশ্ন করেছে যে পেপার পাবলিশ করার জন্য কাজ শুরু করেছি একটা টপিক নিয়ে, কিন্তু পাবলিশ করার মতো অবস্থাতে পৌঁছায় নাই, তাহলে এটা ভ্যালু অ্যাড করবে? হ্যাঁ, অবশ্যই ভ্যালু অ্যাড করবে, কারণ হচ্ছে আপনি অলরেডি কাজটা করেছেন। তো আপনি একটা ভালো একটা জার্নাল বা কনফারেন্সে যেখানেই পাবলিশ করেন না কেন, সেখানে আপনি সাবমিটটা করেন। সাবমিট করার হয়তো 1 থেকে 2 মাস বা কিছুদিন পর তারা হয়তো অ্যাকসেপ্টেন্স বলবে যে হ্যাঁ, আপনার পেপারটা অ্যাকসেপ্টেড আছে। তো যেহেতু অ্যাকসেপ্টেড হয়েছে, আপনি অ্যাড করতে পারবেন পাবলিকেশন সেকশন তৈরি করে, সেখানে বলে দিবেন যে অ্যাকসেপ্টেড। অথবা আপনার যদি সাবমিট করে থাকেন বা অ্যাকসেপ্টেড হয় নাই, বাট আপনার স্কলারশিপের ডেডলাইন চলে আসতেছে, সেক্ষেত্রে আপনি বলবেন যে পেপারসের যেই নামটা লিখে, আপনার নাম বা যা যা কাজ করেছে সব কিছু লিখে বা সাইটেশনটা দেওয়ার পর আপনার সাইডে ব্র্যাকেটে লিখে দেবেন যে সাবমিটেড। সাবমিটেড বললে বুঝবে যে হ্যাঁ, আপনার এই পেপারটা আপনি সাবমিট করেছেন, এবং এই পেপারে কী কী কাজ করেছেন, অর্থাৎ এই প্রজেক্টের যেসব কাজ আপনি করেছেন সেই কাজগুলো আপনি আপনার স্টেটমেন্ট অফ পারপাস, রিকমেন্ডেশন লেটার
এমনকি সিভিতে অ্যাড করবেন। তো আপনি যেহেতু কাজ করছেন এইটার ভ্যালু হচ্ছে 80%, বাকি 20% হচ্ছে আপনার পেপার যদি পাবলিশ হয় বা না হয় বা সেটার উপর ডিপেন্ড করবে। বাট কাজ করেছেন এটা খুবই খুবই ভ্যালুয়েবল এবং আপনার অবশ্যই একটা পজিটিভ রেজাল্ট পাবেন বলে আমি আশা করি। নেক্সট কোশ্চেনে চলে যাই, অনেক কোশ্চেন তো। আচ্ছা, আচ্ছা, ফরহাদ হোসেন প্রশ্ন করেছেন যে টিচাররা ইগো দেখাতে গিয়ে স্টুডেন্টদের ডেস্ট্রয় ফ্রিকিং বিডি। আচ্ছা, এই ক্ষেত্রে কিছু কথা আছে। এই ক্ষেত্রে আসলে টিচারদেরও আসলে একপাক্ষিক দোষ দেওয়া ঠিক না, কারণ আমাদের স্টুডেন্টরাও অনেক সময় ইরেসপন্সিবিলিটি কিছু দেখায় বা আমরা হয়তো ডিপেন্ড করে, এটা হচ্ছে কি, ডিপেন্ড করে এর আগে হয়তো কোনো একটা স্টুডেন্ট তার সাথে খারাপ বিহেভ করেছিল বা আনএক্সপেক্টেড কিছু করেছিল যার কারণে সে স্টুডেন্টদের প্রতি একটু বিরক্ত হয়েছে। বাট এটা হচ্ছে যে আমাদেরই দায়িত্ব যে টিচারদের সাথে রিলেশনশিপটা মেনটেন করা। এটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই হবে। তো এটা আসলে সম্পূর্ণ আমাদের ওপর, কারণ আপনি 100% কোথাও কোনো কিছু পাবেন না, বাট আপনাকে ট্রেড অফ করতে হবে যে কম বেশি টিচাররা একটু দিবে, আপনি অল্প একটু দিবেন, সেইভাবে যত নেওয়া যায়। সো সেইভাবে যদি চিন্তা করেন, আই থিঙ্ক ইট উইল বি ফান বা ইট উইল বি ফাইন। সো নো প্রবলেম। আর যাদের সাথে মনে হয় যে আপনার মনে হচ্ছে যে সেই টিচার কাছটা তো নিবেন না, তো নেওয়া দরকার নেই, আপনি অন্য টিচারের কাছ থেকে নেন, তাহলেই তো হয়ে যায়। তো আপনার এই জন্যই বলছি যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যখন থাকবেন আপনারা টিচারদের টার্গেট করবেন যে এই টিচারের কাছ থেকে, যে এই টিচারের এই নিয়ে কাজ করে, সো আমার হয়তো এই লাইনে যাওয়ার ইচ্ছা, সো আমি এই টিচারের সাথে যোগাযোগ করি আস্তে আস্তে স্যারের কাছে, স্যারের চেম্বারে স্যারের সাথে এই রিসার্চ নিয়ে কী করা যায়, বা আমরা ইন্টারেস্টেড 3-4 জন স্টুডেন্ট নিয়ে যদি আপনারা সেরকমভাবে করেন তাহলে অবশ্যই তারা একটা সাড়া দিবে। আর যারা, সবাই তো রিপ্লাই করবেন না, কারণ টিচাররা অনেক সময় বিজি থাকে, তাদের নিজস্ব কাজ থাকে। অনেক সময় টিচাররা পিএইচডির জন্য অ্যাপ্লাই করে বাইরের দেশে, তারাও বিজি থাকে। সো যারা ফ্রি আছে তাদের কাছে যাবেন, আর যাদের কাছে রিপ্লাই পান নাই, সো নো প্রবলেম। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। সো আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে ফোর্থ ইয়ারে লাস্ট সেমিস্টারে থিসিস পেপার সাবমিট করতে হয়, কিভাবে আমি ফোর্থ ইয়ারে থাকার সময় অ্যাপ্লাই করতে গেলে থিসিসের ব্যাপারে সিবি এবং এসওপিতে ইনক্লুড করতে পারি? আচ্ছা, এটা করা যেতে পারে, হ্যাঁ। যেই থিসিসের টপিক সেটা কিন্তু আমরা যদি ফোর্থ ইয়ারে যদি জেনে থাকি, অর্থাৎ ফোর্থ ইয়ারের শুরুতে আমরা যদি থিসিসের টপিক জেনে থাকি বা জানি বা জানার চেষ্টা করি, তাহলে সেই থিসিস সম্পর্কে আমরা একটু 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 দেখতে পারি আর কি, যে এই বিষয়ে নিয়ে কী কী কাজ করা যায়, সেটা নিয়ে যদি আমরা সম্ভাব্য একটা প্রপোজাল দ্বারা করাতে পারি যে হ্যাঁ আমরা এই কাজ করব, সেই প্রপোজালের ভিত্তিতে আপনি বলবেন যে হ্যাঁ আমি থিসিস করতেছি বর্তমানে, আমি এই বিষয় নিয়ে কাজ করছি। সো এটার রেজাল্ট যে এরকম হতে হবে সেটা কোনো ম্যান্ডেটরি না, বাট আপনি যে কাজ করতেছেন সেটাই কিন্তু অনেক। থিসিসের নাম লিখবেন, কারণটা থিসিস করছে সেটা দরকার নাই, কী কী বিষয় নিয়ে কাজ করতেছেন সেই সব বিষয় নিয়ে একটু ফোকাস করলে আই থিঙ্ক ইউ আর গুড টু গো। এসওপি সিবিতে এই থিসিস অপশনটা আপনারা লিখবেন রিসার্চ এক্সপিরিয়েন্সে, যে হ্যাঁ আমি কারেন্টলি রিসার্চ করতেছি, অর্থাৎ এটা অমুক তারিখ থেকে শুরু হয়েছে। সো আপনি যদি লিখতে পারেন যে আমি থিসিস শুরু করছি, এই বিষয়ে কাজ করছি, বাট আপনার থিসিস আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই, কারণ থিসিস তো আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কিছুই নাই, কারণ হচ্ছে যে এটা একটা রেজাল্ট হবে, আপনার ডিগ্রিতে অ্যাড হবে বা আপনার ট্রান্সক্রিপ্টে অ্যাড হবে, এইটাই, জাস্ট কিছুই না। তো আপনি যদি আগে থেকে লেখেন যে হ্যাঁ আমি এখন থেকে থিসিস শুরু করে দিয়েছি, সো আই থিঙ্ক ইটস নট এ বিগ প্রবলেম। বাট আপনার হচ্ছে যে আপনার একটু বুঝতে হবে যে আপনি কী লিখতেছেন সেটা কি আপনি আদৌ জানেন কি না, কারণ ভাইবা বোর্ডে যদি আপনার আবার প্রশ্ন করে যে এই থিসিস রিলেটেড, হ্যাঁ তুমি এটা কি নিয়ে কাজ করেছো, সো সেক্ষেত্রে যদি আপনি উত্তর না দিতে পারেন, সেক্ষেত্রে একটু ইম্বারেসিং সিচুয়েশনে পড়তে পারেন। সাধারণত এত বেশি কোশ্চেন করে না ভাইভাতে, খুবই ইনফর্মাল একটা ভাইবা হয়, খুবই ফ্লেক্সিবল, বাট তারপরও প্রিপারেশন নেওয়া উচিত, কারণ এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। আপনারা অনেক কোশ্চেন করেছেন, আমি উত্তর দেব, সমস্যা নেই, আপনারা একটু ধৈর্য সহকারে থাকেন। ওকে, শেখ এমডি আরিফুল ইসলাম প্রশ্ন করেছে যে ভাই 3 বছরের অনার্স ডিগ্রি শেষ করে অ্যাপ্লাই করা যাবে, তাহলে কোন ইয়ারে থাকলে অ্যাপ্লাই করব? আচ্ছা, ইরাসমাস পূর্ণ স্কলারশিপ সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তারা বলে যে 180 ইসিটিএস অর্থাৎ থার্ড ইয়ার কমপ্লিট থাকতে হবে অথবা ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। তো যেহেতু আপনার থার্ড ইয়ার মানে 3 বছরের কোর্স, তার মানে আপনার 3 বছর
শেষ করার পর, অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন করার পর আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেহেতু আপনার কোনো ফোর্থ ইয়ার নেই। সো দ্যাটস ফাইন, ইউ ক্যান অ্যাপ্লাই। বাট আপনাকে, আপনার ক্ষেত্রে তো আর ফাইনাল ইয়ার অর্থাৎ ফোর্থ ইয়ার নাই, আপনার থার্ড ইয়ার হচ্ছে ফাইনাল ইয়ার, অর্থাৎ থার্ড ইয়ার শেষ, তো আপনার তো আর কোনো প্রবলেম নেই, আপনার ডিগ্রি আছে, আপনি ইজিলি অ্যাপ্লিকেশন করতে পারবেন, নো প্রবলেম। সো নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, আরেকজন বলেছে যে ভাইয়া এই লাইভটা ইউটিউবে আপলোড দিয়েন। এই লাইভটা সরাসরি ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে, সেখানে অলরেডি আপলোড হয়ে যাবে, তো চিন্তা করার কারণ নেই। আচ্ছা, আর আজকের লাইভের এটা আরও ছোট করে আমি ইউটিউবে আপলোড দেবো, সেখান থেকে আপনারা এটা যে মিনিমাম ভার্সনটা, কারণ আজকে কিছু এরর হয়েছে, সেই এররগুলো বাদ দিয়ে আমি আপলোড করে দেবো, যাতে করে আপনাদের আরও ইজি হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে যে থিসিস না থাকলে কি কোনো প্রবলেম হবে? থিসিস না থাকলে কি কোনো রকমের প্রবলেম হতে পারে? না, থিসিস না থাকলে কোনো প্রবলেম নেই, এটা হচ্ছে সবই অপশনাল, বাট থাকলে খুব বেশি ভ্যালু অ্যাড করে, অর্থাৎ যেহেতু আপনার অপরচুনিটি আছে সো করে ফেলেন। মানে থিসিস বলতে গেলে যে আপনার খুব বেশি আবিষ্কার করে ফেলতে হবে এরকম না, আপনি জাস্ট খালি একটা বিষয় নিয়ে নাড়াচাড়া করলেন, একটা রেজাল্ট বের হলো, সেটা নিয়ে আর কি ঘুরায় পেঁচায় বললেন যে হ্যাঁ এইটা হয়েছে, আর কিছু না। কারণ এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের থিসিস, এখানে মানে খুব বেশি খুব সলিড রেজাল্ট কেউ আশা করে না, ভালো করলে খুবই ভালো, বাট মোটামুটি করলেও দোষ নাই, বাট আপনার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে কোনো পেপার পাবলিকেশন না থাকলে কি কোনো প্রবলেম হতে পারে? না, পেপার পাবলিকেশন হচ্ছে অপশনাল। অনেক স্টুডেন্ট আছে যারা পেপার পাবলিকেশন ছাড়াও স্কলারশিপ পেয়েছে। আমার ক্লাসমেটদের মধ্যে আমি সহ এক দুইজনের পাবলিকেশন ছিল, বাট ম্যাক্সিমাম তাদের কোনো পাবলিকেশন বলতে কিছুই ছিল না। সো এটা কোনো ম্যান্ডেটরি না, থাকলে বেটার। অর্থাৎ আপনার কাছে যেই ধরনের অপরচুনিটি আছে সব অপরচুনিটি আপনি ব্যবহার করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাই। আচ্ছা, ওয়েট, ফরহাদ হোসেন বলেছেন যে এই কথাগুলো ইউনিভার্সিটি টিচাররা ফার্স্ট ইয়ার থেকে ইউনিভার্সিটিদের স্টুডেন্টদের বললে স্কলারশিপ পাওয়ার রেট 50% গ্রো করবে। আসলে কি এই ধরনের তথ্য কোনো ইউনিভার্সিটির টিচাররা বলবে না যে আপনি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেন। অর্থাৎ কি, আপনি যদি স্যারদের জিজ্ঞাসা করেন এবং স্যাররা যদি জানে, দেন আপনাকে উত্তরটা দিবে। বাট আপনি যদি জিজ্ঞাসা না করেন বা আস্ক না করেন, তাহলে কিন্তু কেউ উত্তর দিবে না। স্বাভাবিক, এটা কিন্তু খুবই স্বাভাবিক। অর্থাৎ আপনি কি কাজটা করতেছেন বা আপনি কোন দেশে যাবেন, সেটা যদি আমি আপনাকে না জিজ্ঞাসা করি তাহলে তো আমি জানতে পারতেছি না। সো আপনি হয়তো দেখতেছেন যে একজন টিচার, বাট টিচার দেখতেছে 60 জন স্টুডেন্ট। সো এটা টিচারের জন্য খুবই ডিফিকাল্ট যে সবাইকে এভাবে বলা। আর যাদের আগ্রহ তারাই কিন্তু টিচারের কাছে যাবে, তার সাথে কনভারসেশন করবে। জিনিসটা এরকম না স্যারের সাথে আমি দেখা করলাম, বলে ফেললাম যে স্যার কী কী স্কলারশিপ আছে, এরকম না। আপনি স্যারের সাথে হাই হ্যালো দিবেন, কনভারসেশন করবেন, একাডেমিক লাইন নিয়ে কোনো প্রবলেম হলে আপনি তার সাথে যোগাযোগ করবেন, সে আপনাকে হেল্প করবে। আস্তে আস্তে 1 বছর যাওয়ার পর আপনার প্রতি তার একটা ডেডিকেশন চলে আসবে, বা সে আপনাকে জানবে যে হ্যাঁ এই টিচার, এই স্টুডেন্টটা ভালো, তাকে আমি আমার ল্যাবে নিতে পারি। তো এইভাবে আর কি সম্পর্কগুলো আসলে করতে হয়। এটা আসলে মানে খুবই নর্মাল বিষয়, এটা আসলে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, এটা খুবই নর্মাল বিষয়, আমাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে। এটা হচ্ছে বিষয়, কারণ হচ্ছে যে দরকারটা হচ্ছে আমাদের। আর স্কলারশিপের ইনফরমেশনের জন্য বিভিন্ন ফেসবুকে গ্রুপ আছে, গুগল আছে, এটা হচ্ছে আমাদের দায়িত্ব হেল্প, মানে হেল্পটা নেওয়া। এই জন্য এই গ্রুপটা আমি করেছি, যাতে আপনারা সহজেই এই সমস্ত ইনফরমেশনগুলো সহজে পেতে পারেন। সো আমাদের গ্রুপটা ফলো করেন, চ্যানেলটা ফলো করেন, আই থিঙ্ক অনেকগুলো স্কলারশিপের নিউজ এমনি পেয়ে যাবেন।
এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আরও স্টুডেন্টরা পায়, কারণ হচ্ছে যেখানে কম্পিটিশনটা হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে। সো বাংলাদেশ থেকে যদি স্কলারশিপ বেশি পায় এটা আমাদেরই লাভ, আমাদের একটা ভালো অলামনি তৈরি হবে এবং আরও মানুষ এই স্কলারশিপে যাতে আপনারা আসতে পারেন সেই জন্য কন্ট্রিবিউট করবে। সো আর ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে তখন। আচ্ছা আচ্ছা, Aziz Khan, okay. Aziz Khan is my university mate. Bro, can you also give some information in English, please? Thanks in advance. Yes, bro, I recognized you. Don't worry. Next time, I'll try to create a session in English so that those who are in now from international background, so that they can understand. So don't you worry, my friend. I'm going to help you. So if you need any help, you can inbox me directly because you are my friend. No problem. And also, you can post it in the group. We will try to help you in English. Don't you worry. আচ্ছা, অনেক কোয়েশ্চেন। সো নতুন যেহেতু কোশ্চেন অ্যাড হচ্ছে, তো পুরাতন কোশ্চেনগুলো আসলে আহ, পেছনে পড়ে যাচ্ছে, এই কারণে কোশ্চেনগুলো দেখতে একটু কষ্ট হচ্ছে। আপনারা একটু পেশেন্ট নিয়ে বসে থাকেন। আচ্ছা, আরেকটা কোশ্চেনে যাই। সেটা হচ্ছে যে, ভাইয়া আমার ব্যাচেলর অলরেডি ডান, সিজিপি ইজ কোয়াইট গুড, আইএলসে 7 আছে, বাট থিসিস পেপার বা জব এক্সপিরিয়েন্স নেই, আমি কি ইলিজিবল এই স্কলারশিপের জন্য? আচ্ছা, আপনি যেহেতু গ্র্যাজুয়েশন করেছেন, ফোর্থ ইয়ারে কিন্তু সবারই একটা প্রজেক্ট বা থিসিস থাকে। সো সেই থিসিস বা প্রজেক্ট যতই লেস ভ্যালুয়েবল হোক না কেন, স্টিল আপনার কিন্তু আছে। সো সেই বিষয়টা কিন্তু আপনি লিখতে পারেন, যদিও সেটা আপনার দৃষ্টিতে ইজ ভেরি সিম্পল টাস্ক, বাট এটা কিন্তু একজন যে আপনাকে দেখবে, আপনার প্রোফাইলটা যে দেখবে, তার চোখে কিন্তু অবশ্যই আপনার একটা ভালো বুস্ট আসবে, যেহেতু আপনার আইএলস একটা ভালো স্কোর আছে। আর যেহেতু আপনি বলেছেন যে আপনার একটা ভালো সিজিপিএ আছে, সো আই থিঙ্ক আপনি যে কাজটা করেছেন সেই কাজটাই আপনি তুলে ধরেন, অর্থাৎ আপনার যা আছে সেটাই আপনি ভালো করে উপস্থাপন করেন। ইউ আর গুড টু গো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে যে, সালমান ভাইয়া আসসালামু আলাইকুম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে অন্য কোনভাবে নিজের প্রোফাইলটা আপগ্রেড করতে পারি? ওয়ালাইকুম আসসালাম ব্রো। সো প্রোফাইল আপগ্রেড করার জন্য এই যে বললাম, আমি যেগুলো বললাম, থিসিস বা প্রজেক্ট, তারপর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, স্পেশালি বেটার হয় সাবজেক্ট রেলেভেন্ট যদি কোনো সংগঠন করি সেটা বেটার হয়, অথবা জাতিসংঘের যেই এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, 17টা গোল আছে, 29টা গোল আছে, আমি ঠিক নট শিওর, আপনারা একটু ইন্টারনেটে সার্চ করেন যে আর্থসামাজিক উন্নয়নের কিছু কাজ তারা মানে তারা প্রিফার করে, সেই কাজটা করলে হবে। সেটা যদি আপনারা করেন, আপনার একটা ভালো মানে মানে আপনি সমাজের উন্নয়নে যে কাজ করেছেন সেই সমস্ত কাজে যদি নিজেকে ইনভলভ করেন, অথবা আপনার ডিপার্টমেন্টে যদি অ্যাসোসিয়েশন থাকে, সেই ধরনের অ্যাসোসিয়েশন বা ডিবেট বা অন্যান্য কিছু সংগঠনে যদি লিডারশিপ পর্যায়ে আপনি যেতে পারেন এবং সেটা যদি কাজ করেন, সংগঠনে কিন্তু এত বেশি কাজ থাকে না। তবে হ্যাঁ, আপনার সংগঠনের সাথে সিজিপিএ তারপর অন্যান্য বিষয় আপনাকে কিন্তু ব্যালেন্স করতে হবে, এটা কিন্তু খুবই একটা টাফ বিষয়, সেই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। এই সমস্ত কিছু যদি আপনি ব্যালেন্স করতে পারেন, তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা সেখান থেকে নিতে পারেন, অথবা ইন্টার্নশিপ করতে পারেন। আর এট দ্য সেম টাইম গ্র্যাজুয়েশন হওয়ার পর আপনি মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে অ্যাপ্লিকেশন করলেন বা জবে অ্যাপ্লাই করলেন, একটাতে হয়ে গেল, তখন আলটিমেটলি হয়ে যাবে। সো জব এক্সপিরিয়েন্সের বদলে আপনি ভলান্টিয়ারি এক্সপিরিয়েন্স এগুলো আপনি শো করতে পারেন, সো নো প্রবলেম। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন, আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে যে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও যদি আমি পরিচিত কোনো ছোট কোম্পানি থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট নিজের প্রোফাইল বুস্ট করি, তাহলে কি প্রবলেম হবে? হ্যাঁ, এখানে প্রবলেম আছে। প্রবলেম আছে বলতে কি, এই যে আপনি সার্টিফিকেটটা দিবেন, টু বি অনেস্ট সার্টিফিকেটের ভ্যালু কিন্তু খুবই লো। সার্টিফিকেটের থেকে আপনি যে কাজটা করছেন সেটা আপনি এসওপিতে মেনশন করছেন, সেটা বেশি ইম্পর্টেন্ট। বিকজ সার্টিফিকেট বানানো এখন খুবই মানে ইজি বিষয়। ফেসবুক বা একটা ফটোশপে ইজিলি সার্টিফিকেট ইউজ করবেন, একটা সিল বানায় ফেলবেন।
সো সার্টিফিকেটের ভ্যালু এখন খুবই কম। এখানে বিষয় হচ্ছে যে আপনি যদি রিয়েলি কাজ করে থাকেন তাহলে দেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। কারণ অ্যাডমিশন কমিটি দে আর ভেরি ক্লেভার এবং তারা খুবই বুদ্ধিমান এবং খুব সহজেই বুঝতে পারবে। সো এই ধরনের ফলস কোনো কিছু দেওয়া ঠিক না। আর যদি দেন, পরবর্তীতে যদি আপনি স্কলারশিপ পেয়ে যান বা কোনো কারণে আপনারা তারা বুঝতে পারে যে হ্যাঁ আপনি এই কাজটা করেছেন বা তাদের কাছে ইনফরমেশন গেছে, বা আপনি হয়তো ভুলে তাদেরকে বলে দিলেন যে হ্যাঁ স্যার আমি তো এই কোর্স করি, এই কাজ করে এখানে চলে আসছি, তখন আপনার স্কলারশিপ কিন্তু বাদ দিয়ে দেবে। সো রিস্ক কিন্তু আপনার। সো কখনো কোনো এই ধরনের মানে পেছনের দিক থেকে কোনো কিছু আগানো উচিত না। সোজা ওয়েতে আগান, ইনশাল্লাহ আপনি একটা ভালো কিছু করবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাই। সো মেনি কোয়েশ্চেন। আচ্ছা, আচ্ছা একটা কোশ্চেন হচ্ছে যে ভাইয়া নমস্কার, ভাই ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের সেই দেশের, আচ্ছা সেই দেশের কতটুকু লিভিং কস্ট কভার কভার করে থাকে? আচ্ছা, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের লিভিং কস্ট হিসেবে 1000 ইউরো দেয়। টু বি অনেস্ট, যদি আমি মানে সর্বোচ্চ কস্ট যদি হিসাব করি, সাপোজ আপনি প্যারিসের মতো সিটিতে ছিলেন বা খুবই এক্সপেন্সিভ সিটিতে আপনি ছিলেন, সেক্ষেত্রে আপনার কস্ট কিন্তু ম্যাক্সিমাম 600-র বেশি যাবে না, যদি আপনার যদি এক্সট্রা বা অতিরিক্ত খরচ করার অভ্যাস না থাকে। 600 বা 500, অথবা আপনি যদি নর্মাল কোনো সিটিতে যান সেই ক্ষেত্রে আপনার 400-র মধ্যেও হয়ে যেতে পারে, যদি আপনি ভালো মতো মেনটেন করেন বা কস্ট যদি বেশি না করেন। হিসাব করে চলা, হিসাব করে চলা মানে এই না যে আপনি কিপটামি করে চলতেছেন, সেরকম না। আপনি একটা কোয়ালিটি লাইফ লিভ করবেন। এখানে ফুড কস্ট খুবই কম, শুধু এখানকার মেইন কস্ট হচ্ছে অ্যাকোমোডেশন অর্থাৎ হোস্টেল ফি বা যে বাসায় থাকবেন সেটার কস্ট সবচেয়ে বেশি। সেটাই হচ্ছে কস্ট বেশি, সেটা হচ্ছে আপনার 300 থেকে 400 ইউরো হয়ে থাকে। সো 500-600-র মধ্যে আপনার ম্যাক্সিমাম হয়ে যাবে, বাকি টাকা আপনার পকেটে। সো বুঝতেই পারছেন কতটুকু আপনার কভার করবে। কভার করার পাশাপাশি আপনার কিছু টাকা সেভও হবে। সো এটা কোনো সমস্যা নেই। এছাড়া আপনি চাইলে, যদি আপনার মনে হয় যে আপনি আরও সেভ করতে চান, আপনি চাইলে পার্ট টাইম জবও করতে পারেন, যদি আপনার সেই অ্যাবিলিটি থাকে বা মনে করেন যে না আমি এক্সট্রা সময় আছে, সপ্তাহে 2 দিন আমি জব করলাম 20 আওয়ার্স, সেটা আপনি করতে পারেন, নো প্রবলেম। ইরাসমাস স্টুডেন্টরা কিন্তু জব করতে পারে, পার্ট টাইম জব করতে পারে, যেমন আমি পার্ট টাইম জব করতেছি। সো নো প্রবলেম, এটা হচ্ছে আপনার রাইট। এটা মনে রাখবেন যে স্টুডেন্ট হিসেবে আপনার সেখানে পার্ট টাইম জব করার আপনার রাইট এখানে আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাই। নেতাই চন্দ্র সরকার ইউটিউব থেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন ক্যান্সেল করে দিছি, আমার টার্গেট এই স্কলারশিপ, যদি না পাই তাহলে কি আমার লাইফ শেষ ভাই? আসলে আমি বলি, স্কলারশিপের প্রিপারেশন নেওয়া কিন্তু খুব সহজে আপনি নিতে পারবেন। এখানে বাড়তি হ্যাসেল হচ্ছে যে আইএলসটা আসলে আমাদের কাছে সবচেয়ে বেশি হ্যাসেল মনে হয়, আমার কাছেও মনে হয়েছে। কারণ একটা এক্সাম দিব, তারপর আবার সেটার দাম আপনার 20 থেকে 25 হাজার টাকা একটা এক্সাম ফি। তারপর আবার স্কোর কম পাইলে বিপদ, আবার যদি স্কোর কম পাই পরবর্তী সেশন ধরতে গেলে সেশন মিস যাবে, মানে অনেক হেডেক। এক্সামটা দিয়ে দেন সাহস করে 1 মাস প্রিপারেশন নিয়ে, হয়ে যাবে। আর জবের প্রিপারেশনটাও আমার মনে হয় রাখাটা উচিত। কারণ হচ্ছে যে আপনি যদি আইএলটিএস এর প্রিপারেশন দিয়ে ফেলেন আর স্টেটমেন্ট অফ পারপোজ যদি আপনি 1 সপ্তাহে লিখে ফেলেন, আপনার খুব বেশি বেশি ইফোর্ট যাবে না। সো আপনি যদি ব্যালেন্স করতে পারেন দুইটাই নিতে পারবেন, কারণ এখানে মেইন হ্যাসেলটা হচ্ছে আইএলস। আইএলস কমপ্লিট হয়ে গেলে সমস্ত ডকুমেন্টস আপনার রেডি হয়ে যাবে, সেগুলো দিয়ে জাস্ট আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেই ডকুমেন্টসগুলো আপনি বারবার ইউজ করতে পারবেন। আপনি জবের প্রিপারেশন নেন, সমস্যা নেই, জবে এক্সাম দেন। আর জবের যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো তো আপনি যদি জিআরই প্রিপারেশন নেন, ম্যাথ সেখানে কিন্তু কাজে লাগতে পারে। সো ওভারঅল আপনাকে এটা ব্যালেন্স করতে হবে এবং আপনি কি চাচ্ছেন সেটা হচ্ছে আরেকটা বিষয়। সো আপনি যদি ডিটারমেন্ট থাকেন যে স্কলারশিপে আসবেন, সো অ্যাপ্লিকেশন করেন সবগুলো স্কলারশিপে, সেক্ষেত্রে হবে। আর স্কলারশিপ না পাইলে মনে রাখবেন, কোনো কিছু যদি না হয়, ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমার যদি স্কলারশিপ না হইতো, মানে এটা কিন্তু আমার লাইফ শেষ হয়ে যেত না। যে আমার যদি ইরাসমাস স্কলারশিপ না হয়, আমি যদি বিদেশে না আসি, মানে আমার কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে, আমার হয়তো একটা ইচ্ছা পূরণ হলো না, বাট কোনো না কোনো জায়গায় আমার একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, এই হচ্ছে বিষয়। তো আপনারা ট্রাই করেন, একটা ব্যবস্থা হবেই।
আচ্ছা। এবং যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে সিরিয়াসলি ট্রাই করবেন। অবশ্যই হবে আপনার। আর আমি হায়ার স্টাডিজে যারা প্রিপারেশন নিছে, তারা ফেইলড হয়ে ফিরে আসছে এরকম মানুষ আমি খুব কম দেখছি। সো এটা খুব বেশি কঠিন না, আবার খুব বেশি সহজও না। যদি আপনি মেইনটেইন করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, অবশ্যই হবে। কারণ আপনি স্কলারশিপ হওয়ার মানে স্কলারশিপের ইমেলটা পাওয়ার ১ সেকেন্ড আগেও আপনি পুরা ডিপ্রেসড যে শেষ, আপনার স্কলারশিপ হচ্ছে না। আমার ক্ষেত্রেও এটা হয়েছিল যে আই ওয়াজ টোটালি লাইক এট আ লস। মানে আমি মনে করছি যে হ্যাঁ, এই সেশন আমার হচ্ছে না, আমার চায়নাতেই মাস্টার্স করতে হবে। সো আই ওয়াজ জাস্ট হোপলেস, ওকে। বাট যেই দিন হোপলেস ছিল ওই দিন ছিল ঈদের দিন। আমি জাস্ট সন্ধ্যার সময় ইমেলটা অ্যাড মানে ওপেন করলাম, সাথে সাথেই স্কলারশিপ কনফার্মেশন দিয়ে দিছে। সো বুঝতেই পারতেছেন এটা খুবই একটা এরকম একটা বিষয়। সো ট্রাই করতে থাকেন, হবে, অবশ্যই হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেনে যাই। অনেক কোশ্চেন, সো টাইম লাগতেছে। এই কোশ্চেনগুলো আসলে একটু আস্তে আস্তে উত্তর দিতে হয়, কারণ হচ্ছে যে আপনারা যদি না বুঝেন সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনের অ্যান্সার দিয়ে কোনো লাভ নেই। সো আমি একটু আস্তে আস্তেই দিই। যাদের কোশ্চেন জানা দরকার তারা থাকবেন, সমস্যা নেই। সো নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, আরেকজন বলেছেন যে ওয়েবসাইটটা কি বলবেন ভাইয়া? কিসের ওয়েবসাইট? যদি স্কলারশিপের ওয়েবসাইটের কথা বলেন, আমি যেই স্কলারশিপের ভিডিও করি সেই স্কলারশিপের ভিডিওর ডেসক্রিপশনে আমি ওয়েবসাইটটা দিয়ে দিই, সেখান থেকে আপনি ভিজিট করতে পারবেন, সমস্যা নেই। আমাদের গ্রুপে কমেন্ট করতে মানে পোস্ট করতে পারেন, সেখান থেকেও আমি ডিরেক্টলি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো কমেন্টের মাধ্যমে। আচ্ছা, ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আচ্ছা, আপনারা হয়তো এক কমেন্ট বারবার করতেছেন, যার কারণে আর কি সামটাইমস আই গট কনফিউজড। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে চমৎকার কোশ্চেন যে ক্যান আই অ্যাড রানিং প্রজেক্টস ইন মাই সিভি অ্যান্ড ক্যান আই অ্যাড অনলাইন কোর্সেস, কোর্সেরা, এমআইটি কোর্স? অফকোর্স আপনি অ্যাড করতে পারবেন। যখন থেকে আপনি কাজ শুরু করছেন তখনই বলবেন যে হ্যাঁ, আমি এটা ডেভেলপ করতেছি, এটার ক্ষেত্রে আমি এটা ইউজ করতেছি। বা ডেভেলপ হয়তো হয়ে যাবে, বা তারপরও লিখতে পারেন যে হ্যাঁ, এটা আমি ডেভেলপ করতেছি, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, তবে রেজাল্টটা এরকম এক্সপেক্ট করতেছি, সেটাও মোস্ট ওয়েলকাম। অর্থাৎ সিভিতে আপনি যদি একটা কিছু শুরু করেন তাহলে আপনি দেখতে পারবেন। জব শুরু করছেন, সো জব এক্সপিরিয়েন্সে লিখে ফেলবেন। ভলেন্টারি এক্সপিরিয়েন্স শুরু করছেন, সো লেখা শুরু করবেন। সো এরকম একটা বিষয়। আর অনলাইন কোর্স যেগুলো হচ্ছে যে আপনার মোস্ট রেলেভেন্ট, অর্থাৎ সবগুলো কোর্স কিন্তু দিলে লাভ হবে না। আপনার যেই সাবজেক্ট রেলেভেন্ট যদি কোনো কোর্স থাকে এবং সেটা যদি মনে করেন যে হ্যাঁ, এই কোর্সটা আমার একাডেমিক লাইফে নেই বাট আমি করেছি, সো শো করতে পারেন। অর্থাৎ সবচেয়ে রেলেভেন্ট এবং সবচেয়ে ভ্যালুয়েবলগুলো সেগুলো অ্যাড করা উচিত, অর্থাৎ সবচেয়ে রেলেভেন্টগুলো। কারণ যেহেতু অনলাইন কোর্স আপনি ১০০টা করতে পারেন, তাই বলে কি আপনি ১০০টা অ্যাড করবেন? অ্যাড করবেন হচ্ছে ১ থেকে ২টা, কারণ সবগুলো আপনি অ্যাড করতে পারবেন না। কারণ আপনার সিভির একটা লিমিটেশন আছে। সিভি আপনি ৩ পেজের বেশি লিখতে পারবেন না, কারণ ৩ পেজের বেশি হয়ে গেলে আসলে এটা খুবই বোরিং হয়ে যাবে সিভিটা। সো সেই বিষয়টা আপনারা মাথায় রাখতে হবে। বাট স্টিল ইউ ক্যান অ্যাড ইট, ডোন্ট ওয়ারি। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে, অনেকগুলো প্রশ্ন। আসেফ রাজ, আসেফ রাজ প্রশ্ন করেছে যে ডু আই হ্যাভ টু সাবমিট অল দ্য ট্রান্সক্রিপ্ট অফ দ্য এক্সামস ইনক্লুডিং এসএসসি এইচএসসি আই মেনশন ইন মাই সিভি, ডু দে নিডেড টু বি অ্যাটেস্টেড বিফোর সাবমিটিং? এখন বিষয় হচ্ছে যে আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করেন, এসএসসি এইচএসসি বাদ দেন, এটা দেওয়ার দরকার নাই, শুধু শুধু ওয়েস্ট। মাস্টার্সে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ব্যাচেলর থেকে শুরু করবেন, ব্যাচেলর থেকে মাস্টার্স যা যা করছেন সব অ্যাড করবেন, অর্থাৎ ব্যাচেলর হবে আপনার শুরুর পয়েন্ট। এইচএসসি এসএসসি দে ডোন্ট কেয়ার, এটা খুবই খুবই মানে খুবই বেসিক পার্ট। আর এটা মেনশন করার কোনো দরকার নেই, এটা ওয়েস্ট অফ পেজ, এটা কোনো কাজে লাগবে না, সো বাদ দেন। আর তো অ্যাটেস্টেড করা লাগতেছে না যেহেতু দিতেছেন না।
আর হচ্ছে ডু আই নিড টু কনভার্ট মাই ব্যাচেলর্স ট্রান্সক্রিপ্ট এনিথিং অর ক্যান আই সাবমিট ইট অ্যাজ দ্যাট ইট ইজ। আপনার ট্রান্সক্রিপ্ট যেহেতু ইংলিশে, সো ইংলিশের যেটা আছে সেটাই স্ক্যান করে সাবমিট করে দেবেন। আর কিছু কিছু ক্ষেত্রে যদি বলে দেয় যে অ্যাটাস্টেড কপি সাবমিট করতে হবে, সেই ক্ষেত্রে আপনার যে কপিটা বা ট্রান্সক্রিপ্টটা সেটা আপনি প্রিন্ট করবেন, মানে মেইনটা হচ্ছে রঙিন প্রিন্ট করবেন, ভালো প্রিন্ট করে সেটা আপনার রেজিস্ট্রার অফিস বা এক্সাম কন্ট্রোলারের অফিস থেকে অ্যাটাস্টেশন করে সেটা আবার স্ক্যান করে আপলোড করে দিবেন, সেটাই বেটার হয়। তো যেহেতু আমি বলবো এখানে একটা বিষয়, যেহেতু আপনারা ইউনিভার্সিটিতে স্টাডি করতেছেন, আপনারা যেহেতু ইউনিভার্সিটি স্টাডি শেষ হওয়ার পর দেখা যায় যে আমাদের বাসা হয়তো ঢাকাতে বা ইউনিভার্সিটি হচ্ছে চিটাগাঙে বা খুলনাতে। তো দেখা যায় যে আমরা ইউনিভার্সিটিতে স্টাডি করা শেষে চলে আসি। সো আমি আপনাকে সাজেস্ট করবো যারা হচ্ছে যে এখন ব্যাচেলর লেভেলে স্টাডি করতেছে, তাদের মাথা রাখা উচিত যে এইসব অ্যাটাস্টেশন মানে ইউনিভার্সিটির অ্যাটাস্টেশনের যে ঝামেলাগুলো সেগুলো হচ্ছে আপনারা ইউনিভার্সিটি থাকার সময় অর্থাৎ ফোর্থ ইয়ারে বা গ্র্যাজুয়েশন করার পর বা গ্র্যাজুয়েশন করার আগে যদি পসিবল হয় সেগুলো অ্যাটাস্টেশন করে তারপর চলে আসবেন, তাহলেই হবে। সো সেই ক্ষেত্রে আপনারা হ্যাসেলটা হচ্ছে না। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাই। Oh my god, so many question. আচ্ছা, সাকলাইন মোস্তাক, হ্যাঁ আমাদের রেগুলার ভিউয়ার্স। মোস্তাক, তুমি কেমন আছো? ভাইয়া থিসিস বলতে কি বোঝাচ্ছেন? আমি নেটে ঘেটে বুঝলাম না, একটু যদি বলতেন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবো হয় সহজে। আচ্ছা, থিসিস হচ্ছে সাপোজ তুমি একটা প্রজেক্ট করতেছো, যেটা হচ্ছে সেটার রেজাল্টটা দাঁড় করার জন্য তোমরা হয়তো কিছু টুল ইউজ করতে পারো। অর্থাৎ সাপোজ কি ধরি, সাপোজ তুমি একটা রোবট ডেভেলপ করলা। সো এই রোবটটা তুমি ডেভেলপ করার পর তুমি সেটার কিছু তথ্য উপাত্ত নিবা যে এটা কাজটা করে, সেটার কাজের অ্যাকুরেসি কতটুকু। সো সেটা অ্যাকুরেসি কতটুকু সেটা দেখার জন্য তোমরা হয়তো রোবটটা নিয়ে বিভিন্ন এক্সাম করলা। অর্থাৎ সে হয়তো একটা রিমোট এরিয়াতে যেতে পারে, সেখান থেকে হয়তো কোনো কিছু সে পিক আপ করতে পারে। সো একটা এনভায়রনমেন্ট, অর্থাৎ সে রোদ থাকলে কিরকম কাজ করে, বৃষ্টির দিনে কিরকম কাজ করে বা কাজ করে কি না, বা করলে কতটুকু করতে পারে, বা সেখান থেকে মানে তোমরা দেখবা যে এইটা করলে কি হয়, ওটা কি করলে করলে কি হয় এই তাপমাত্রা। অর্থাৎ যখন খুব বেশি তাপমাত্রা বেশি থাকে তখন সে কতটুকু পারফর্ম করতে পারে, বা এটার সেন্সরগুলো কতটুকু ইফিশিয়েন্ট। অর্থাৎ এইগুলো নিয়ে তোমরা একটা গ্রাফ করবা বা দেখবা যে তাদেরকে একটা রেজাল্ট শো করবা যে এটার ইফিসিয়েন্সি, অর্থাৎ এটা হচ্ছে বৃষ্টির দিনে ভালো কাজ করতে পারে বাট রোদের দিনে ভালো কাজ করতে পারে না, বা বৃষ্টির দিনে পুরো অকেজো। সো এইরকম একটা তথ্যপাত্র নিয়ে তুমি একটা ডেটা শো করলা যে হ্যাঁ, তো এই থিসিসটা করার পর সেখানে একটা গবেষণা করলা। গবেষণা করার পর যে বের করলা যে এই রোবটটা শুধুমাত্র আহ, মানে ভালো ওয়েদারে কাজ করে, ব্যাড ওয়েদারে কাজ করে না, অথবা ব্যাড ওয়েদারে কাজ করে বা ভালো ওয়েদারে কাজ করে না, বা সেই ক্ষেত্রে কি কি হতে পারে পরবর্তী স্টেপ। এই বিষয়ে তোমার একটা মানে একটা সিদ্ধান্ত, তুমি পার্সোনালি একটা রেজাল্ট শো করবা, সেটাই হচ্ছে থিসিস। সো তুমি যদি বিগিনার লেভেলে আছো, তুমি আরেকটু বড় হও, তুমি আস্তে আস্তে বুঝবা। তো এটার মূল কথা হচ্ছে তুমি একটা বিষয় নিয়ে কাজ করবা, সেটার সফটওয়্যার হোক, প্রোগ্রামিং করলা বা কোনো একটা সফটওয়্যারের সিমুলেশন করলা, সেটা যে তোমাকে একটা ডেভেলপ করতে হবে এরকম কিছু না। তুমি সফটওয়্যারের সিমুলেশন করতে পারো, সেখান থেকে ডেটা নিতে পারো, সেখান থেকে তোমার থিওরিটিক্যাল নলেজের সাথে বা থিওরিটিক্যালি হয়তো ম্যাথমেটিক্যাল এটা সলভ করলে একটা রেজাল্ট পাচ্ছ, বাট সিমুলেশন সফটওয়্যারে রান করার পর দেখলে যে আরেকটা রেজাল্ট পাবা। দুইটার সাথে কতটুকু এরর হলো, দুটার মধ্যে পার্থক্য কী, সেটার যে একটা কন্ট্রাস্ট, সেটাই হচ্ছে থিসিস। এবং থিসিসটা কোনো আবিষ্কার না যে হ্যাঁ তুমি একদম একটা আবিষ্কার করে উল্টায় ফেলছো, তুমি একদম নোবেল পুরস্কার পেয়ে যাবে, এরকম না। এটা হচ্ছে তুমি হচ্ছে নিজের মতো রিসার্চ করলা, রিসার্চ করার পর একটা আউটকাম বা রেজাল্ট পেলা, এটাই হচ্ছে বিষয়, আর কিছু না। এবং সেই রেজাল্টের উপর ডিপেন্ড করবে যে তোমার থিসিসটা কত ভালো। আচ্ছা, আমি আরো কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নাজিব উল্লাহ প্রশ্ন করেছে যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। Although I am already graduated, here I am right to do
সো হ্যাভ আই এনি রাইট টু ডু কোয়েশ্চেন? অফকোর্স, যে কোনো ধরনের কোয়েশ্চেন আপনি করতে পারেন এখানে। যে আপনার আজকে টপিক রিলেটেড কোয়েশ্চেন করতে হবে এরকম না, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ রিলেটেড কোয়েশ্চেন করেন, তাহলে যারা আসতেছে তাদেরও হেল্পফুল হবে। সো কোয়েশ্চেন করেন, সমস্যা নেই, অ্যান্সার দিব। সো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ওনার নামটা কি আমি উচ্চারণ করতে পারতেছি না, হোয়াট এভার। চায়না থেকে আপনাকে সিজিপিএ দিছে নাকি পার্সেন্টেজ দিছে? সিজিপিও দিছে, পার্সেন্টেজও দিছে, ডাজেন্ট ম্যাটার, হোয়াট এভার আপনারা দিবেন, নো প্রবলেম। আপনার ট্রান্সক্রিপ্টে যেটা আছে সেটাই শো করেন, সমস্যা নেই, ইটস ফাইন। কোনো কিছু কনভার্সন করতে হবে না, তারা বুঝবে। আর চায়না থেকে প্রচুর স্টুডেন্ট ইউরোপে আসে, আমেরিকাতে আসে, কারণ ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি স্টুডেন্ট চায়না থেকে, মানে চাইনিজরা আর কি, আমরা না, চাইনিজরা আর কি, ইউএস বলেন আর ইউরোপ বলেন, তারা স্টাডি করতে যায়। তো সো তারা বুঝে, তাদের কাছে তারা ট্রান্সক্রিপ্ট বুঝতে পারে, নো প্রবলেম। মানে আপনার ট্রান্সক্রিপ্ট কি সেটা বোঝার দায়িত্ব হচ্ছে স্কলারশিপ কমিটির। সো নো প্রবলেম, এটা তাদের হেডেক, আপনি জাস্ট খালি অ্যাপ্লাই করে ফেলেন। সো নেক্সট কোশ্চেনে চলে যাই। ভাইয়া এই স্কলারশিপ নিয়ে একটু বলবেন, আপনি কোন স্কলারশিপ নিয়ে বলতে চাচ্ছেন সেটা একটু বলেন। আমি আপনাকে খুবই ইজি একটা টিপস দেই, আপনি আমার চ্যানেলে যান, স্কলারশিপ অ্যাব্রড বাংলাদেশ, অর্থাৎ এই যে নামটা দেখতে পাচ্ছেন, এই যে এই নামটা, এই যে স্কোরটা, স্কলারশিপ অ্যাব্রড বাংলাদেশ, যে নামটা, এই নামটা লিখে আপনি ইউটিউবে সার্চ করেন, একটা চ্যানেল পাবেন প্রথমে, ওই চ্যানেলটার নাম হচ্ছে স্কলারশিপ অ্যাব্রড বাংলাদেশ। ওইখানে আমি প্লে লিস্ট করছি যে বিভিন্ন স্কলারশিপ, সেটার স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কী করতে হবে। তো ওগুলো দেখতে থাকেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড আই হোপ, এবং আপনার আন্ডারস্ট্যান্ড হওয়ার কথা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই, আমরা লাইভটা অনেক বেশি বড় করে ফেলতেছি। সো কোশ্চেন করি, সমস্যা নেই। আপনারা কি ডিনার করছেন কিনা সেটা একটু বলেন, আর ডিনার না করলে খাবার নিয়ে বসে পড়েন, উত্তর দিয়ে দিব। আচ্ছা, তাজরিন জামান প্রশ্ন করেছেন যে এসওপি, রিকমেন্ডেশন লেটার, সিভি এগুলো নিজেরা লিখলে ভালো হয় নাকি প্রফেশনাল কাউকে দিয়ে লেখালে ভালো হবে? ফার্স্ট অফ অল, যে প্রফেশনাল যে লিখবে তার লেখাটা সবচেয়ে বাজে হবে। আমি বলি কেন বাজে হবে, বিকজ তারা যে যারা যারা লিখে, অর্থাৎ আপনি হয়তো বিভিন্ন, তারা বলে যে থিসিস লিখে দেয়, রিকমেন্ডেশন লিখে দেয়, তাদের হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, তাদের একটা নিজস্ব একটা প্যাটার্ন থাকে যে তারা এইভাবেই লেখে। সো আপনি যদি তাদেরটা লেখেন, আপনারা হয়তো প্লেজারিজমে পড়ে যেতে পারেন। বাট মনে রাখবেন যে আপনার এসওপি, আপনার রিকমেন্ডেশন লেটার, আপনার সিভি যতটা যত্ন নিয়ে লিখবেন, আরেকজন কিন্তু সে লিখবে না, এটা মনে রাখবেন। আপনার ফ্রেন্ড কিন্তু সেটা ভালো মতো লিখবে না, কারণ বিষয়টা হচ্ছে আপনার, এবং আপনার প্রোফাইলকে ডেসক্রাইব করার ক্ষমতা একমাত্র আপনারই আছে, কারণ আপনি আপনার সম্পর্কে ভালো জানেন, আমি তো আপনার সম্পর্কে জানি না। সো নিজে লিখবেন, এবং এটাই সবচেয়ে বেস্ট ওয়ে। অ্যাট দ্য সেম টাইম আপনি রিস্কও সেভ করতেছেন, আপনার টাকা পয়সাও সেভ করতেছেন। সো দরকার নেই শুধু শুধু রিস্ক নেওয়ার, আপনি নিজে লিখেন, এইটাই একমাত্র এবং বেস্ট ওয়ে। আচ্ছা, what are the activities you would suggest to the students his junior years to get Erasmus Mundus scholarship? আমি আজকে লাইভে যা 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 আলোচনা করছি এইগুলাই করেন, তাহলেই হবে, আর কিছু করা লাগবে না। এগুলোই কিন্তু অনেক, এগুলো করার পর 4 বছর পর দেখবেন যে আপনার সিভি, মানে সিভিতে আপনার লেখার জায়গা পাইতেছেন না, যে এত কিছু লিখবো কীভাবে। সো এরকমই হবে, সো ডোন্ট ডোন্ট ওয়ারি। আচ্ছা, আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে যে, আলাউদ্দিন ভাই প্রশ্ন করেছে যে বাইরের প্রফেসরদের সাথে রিমোটলি থিসিস করে অনেকেই ফ্রি কাজ করবে, ওইটা বলে ম্যানেজ করে শুনছি পেপার পাবলিশ করার জন্য, সেটা নিয়ে কাইন্ডলি একটু বলেন। যদি কোনো প্রফেসর বা আপনার যদি কোনো পরিচিত কেউ থাকে যে আপনার বাইরের দেশে কাজ করে, আপনি তাদের রিসার্চে কোলাবোরেশন করতে চান, নো নো প্রবলেম, আপনি বাংলাদেশ থেকেও কাজ করতে পারবেন, সেখান থেকে তাদের পেপারে যদি আপনার নামটা পৌঁছায় যায়, সো
নো প্রবলেম। আপনার যে একসাথে ল্যাবে কাজ করতে হবে এরকম না, আপনি রিমোটলিও কাজ করতে পারেন। ইটস ভেরি ফাইন এবং পসিবল। যদি আপনি তাদের সাথে কাজ করতে পারেন তাহলে পসিবল। তো নো সমস্যা। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে যে ভাইয়া ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে ম্যাক্সিমাম ৩টাতে অ্যাপ্লিকেশন করা যাবে। ২০২১-এর প্রোগ্রামে ৩টাতে অ্যাপ্লাই করলাম। বাট কোনো কোনো রিজেকশন হলে ২০২২ সালের প্রোগ্রামে অ্যাপ্লাই করা যেতে পারে? অর্থাৎ উনি প্রশ্ন করেছেন যে আমি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করছি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে এবং সবগুলোতে আমাকে রিজেকশন করে দিছে, আমার বয়স চলে যাচ্ছে, আমি কি হোয়াটএভার মানে অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা নেক্সট ইনটেকে? আপনি ১০০০ বার যদি রিজেক্টেড হন ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের ক্ষেত্রে, আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেক্ষেত্রে কোনো লস নাই। বরঞ্চ এরকমও আছে যে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের ক্ষেত্রে আপনার প্রথমবার হয় নাই বা দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করে হয়ে গেছে। সো এটা খুব ভালো একটা বিষয়, কারণ সেকেন্ড বার আপনি যখন অ্যাপ্লিকেশন করেন তখন আরও কিছু আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপনার আরও প্রোফাইলটা আরও স্ট্রং হয়ে যায়। সো ইটস ভেরি পসিবল এবং কোনো নিষেধ নাই। এবং তারা এনকারেজ করে যে আপনি যদি স্কলারশিপ না পান আপনি আবার অ্যাপ্লিকেশন করেন। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। আরেকজন প্রশ্ন করেছেন যে অ্যাব্রোডে ব্যাচেলর করলে ভাইয়া কি টাইপের জব এক্সপিরিয়েন্স থাকা উচিত? ব্যাচেলর করলে মানে আপনি ব্যাচেলর করতে যাচ্ছেন অ্যাব্রোডে, আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকার দরকার নাই, বাট আপনার জাস্ট এইচএসসি দিয়ে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আইএলটিএস লাগতে পারে। আর জব এক্সপিরিয়েন্স যদি থাকতে চায়, যে কোনো ধরনের জব এক্সপিরিয়েন্স ইজ ওকে, নো প্রবলেম। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে যে ভিভা প্রশ্ন করেছেন যে একসাথে রিনোন পাবলিক ইউনিভার্সিটির আর কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাপ্লাই করলে দুইজনের হয়তো একাডেমিক অ্যাচিভমেন্ট সেম হয়, তাহলে কি পাবলিক প্রাইভেট ভ্যারি করবে? পাবলিক প্রাইভেট ন্যাশনাল ডাজেন্ট ম্যাটার, ওকে? তারা যখন স্কলারশিপটা দেখে, মানে একজন স্টুডেন্টের প্রোফাইল দেখে স্পেশালি, তারা জানে যে এটা হচ্ছে বাংলাদেশের, টু বি অনেস্ট বাংলাদেশ থেকে এটা আসছে অ্যাপ্লিকেশনটা। সো বাংলাদেশের যেখান থেকে যে অ্যাপ্লাই করে তাদের সবাইকে ঠিক একইভাবে দেখে, টু বি অনেস্ট। এই ক্ষেত্রে খুব বেশি আহ, তারা কেয়ার করে না যে পাবলিক প্রাইভেট বা কোন বিশ্ববিদ্যালয়। সো এটা আসলে কেউ দেখে না, কারণ এত বিশ্ববিদ্যালয়ের নাম দেখার কারো টাইম নেই। সো তারা দেখছে, যেমন আমি যখন একজনকে বিচার করি, সে হচ্ছে অমুক দেশের, সে হচ্ছে ইন্ডিয়ার, সে জাপানের। সো আমি দেখি না যে সে জাপানের কোন বিশ্ববিদ্যালয় বা জাপানের কোন গ্রামের কোন বিশ্ববিদ্যালয় থেকে আসছে, নো বডি কেয়ার্স। সো আপনারা অ্যাপ্লাই করেন, ডাজেন্ট ম্যাটার। তবে কিছু 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 স্কলারশিপ বিশ্ববিদ্যালয় তারা বলে দেয় যে ইউনিভার্সিটির র্যাঙ্ক ম্যাটার করে, তা যদি বলে দেয় সেক্ষেত্রে তারা কনসিডার করে, বাট এটা খুব বেশি ইফেক্ট করে না। বা টু বি অনেস্ট ইট ডাজেন্ট ম্যাটার, নো বডি কেয়ার্স আপনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তারা শুধু কেয়ার্স করে আপনার সিজিপি, আপনি কী করছেন, আপনি কী কী অ্যাক্টিভিটিস করছেন, আপনার এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, রিকমেন্ডেশন লেটার। আদার্স দে ডোন্ট কেয়ার। মানে কিছু কিছু ক্ষেত্রে তারা কেয়ার করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কেয়ার করে না। ও মাই গড, সো মেনি কোয়েশ্চেন। আচ্ছা, উনি আবার প্রশ্ন করেছেন যে আলাউদ্দিন ভাই কনফারেন্স প্রিপেয়ার, আচ্ছা সরি, কনফারেন্স পেপার পাবলিশ কি ফ্রিতে করা যায়? যেহেতু রেজিস্ট্রেশন ফি লাগে শুনছি, ফি ছাড়া পেপার পাবলিশ কিভাবে করা যেতে পারে? অনেক কনফারেন্সে তারা স্কলারশিপ প্রোভাইড করে, কিছু কিছু বা ম্যাক্সিমাম কনফারেন্সে পে করতে হয়, বিকজ এই কনফারেন্স জার্নাল, টু বি অনেস্ট সবগুলো হচ্ছে একটা ব্যবসা, ঠিক আছে? যত বেশি পাবলিশ হবে তত তাদের লাভ। সো এই ধরনের কনফারেন্সে যত বেশি পেপার অ্যাকসেপ্টেড হবে তাদেরই লাভ, তাদের পকেট ভারী হবে। সো এখানে হচ্ছে পেপার লাগে, বাট এই পেপারের যেই কস্টটা সাধারণত সুপারভাইজার বা যার আন্ডারে আপনি কাজটা করছেন সে পে করে। যেমন আমি যে কাজগুলো করছি, আমার চাইনিজ প্রফেসর তাদের বিশ্ববিদ্যালয় থেকে পে করছে। সো এটা হচ্ছে রুলস। এখন প্রফেসর যদি
ফান্ডিং না দেয়, প্রফেসরে আমরা রাখতেছি শুধুমাত্র এই কারণে সে হচ্ছে আমাদের পেপারসের ফান্ডিং দিবে, মনে রাখবেন। আদারওয়াইজ কিন্তু আপনি নিজেই পেপার পাবলিশ করতে পারবেন, নিজেই লিখতে পারবেন, নিজেই সাবমিট করতে পারবেন। এখানে প্রফেসরের আর কোনো কাজ নেই। সেখানে একটা কাজ হচ্ছে প্রফেসরের সাথে আপনার রিলেশনশিপ বিল্ড আপ হলো, আপনি রিকমেন্ডেশন লেটার পাচ্ছেন। আর থার্ড হচ্ছে সে হচ্ছে ফি দিবে আর কি, এইটা। এখন বাংলাদেশে হচ্ছে হয়তো ফান্ডিংয়ের নাই, বা সাধারণত দেয়, জানি কিনা কারণ বাংলাদেশে আমি স্টাডি করি নাই। বাট আপনার স্যারের সাথে কথা বলতে পারেন, সাধারণত দেয়। কারণ ফান্ডিং যদি প্রফেসর দেয়, ফান্ডিংয়ের লস না, প্রফেসর গভর্নমেন্ট থেকে সে ফান্ডিংটা সে নিতে পারবে। সো এরকম একটা বিষয় যে প্রফেসর নিজের পকেট থেকে ফান্ডিং দিচ্ছে না, সে তার রিসার্চ থেকে ফান্ডিং দিচ্ছে। সো স্যারদের সাথে কথা বলেন, অথবা আপনারা নিজেরা মিলে ফান্ডিং যদি জোগাড় করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো আচ্ছা, আমি আরেকটা কোশ্চেনে যাই, যে গ্রিটিংস ভাইয়া, আই ওয়াজ ট্রাইং টু অ্যাপ্লাই ওয়ান অফ দ্য কোর্সেস, দেয়ার আই ওয়াজ আস্কড টু সিলেক্ট স্কলারশিপ ক্যাটাগরি 2, ক্যাটাগরি নাম্বার 1, হোয়াট ডাজ ইট মিন? স্কলারশিপ ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছেন এখানে? আপনার ক্যাটাগরি কি সেটা উল্লেখ করলে বেটার হয়তো, আমি বুঝতে পারতেছি না আপনার কোশ্চেনটা, আবার করলে বেটার হয়। সো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা ভাইয়া, এখনো কিছু সাবজেক্টের ওয়েবসাইট ওপেন করে নাই, এইগুলো কবে ওপেন হতে পারে? সম্ভবত ডিসেম্বরের মধ্যেই ওপেন হবে, বা তাদেরকে আপনি মেল করতে পারেন। আর ওপেন যদি না হয়, বা হয়তো তাদের প্রোগ্রামের ডেটটা হয়তো আরও থাকবে, বা ফেব্রুয়ারি থাকবে, বা মার্চে থাকবে, সেই জন্য হয়তো তারা একটু দেরিতে ওপেন করতেছে। তো ওয়েট করতে হবে, এছাড়া আমাদের কোনো ওয়ে নেই। আচ্ছা, আরেকটা কোশ্চেন চলে যাচ্ছি। আমি র্যান্ডমলি এখন কোশ্চেন সিলেক্ট করতেছি, যেহেতু টাইম বেশি নাই, অনেক সময় হয়ে গেছে, আপনারা ঘুমায় যাবেন, বাংলাদেশে এখন অনেক রাত। শেখ এমডি আরিফুল ইসলাম প্রশ্ন করেছে যে বর্তমানে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ছি, কিন্তু এই বছর ভারতে আইসিসিআর স্কলারশিপ পেয়েছি, ক্যালিকট ইউনিভার্সিটিতে বিএ ইকোনমিক্স পড়ার জন্য যাওয়া ঠিক হবে কি? ডিপেন্ড করবে যে আপনি আহ, যদি ফ্রিতে পড়তে পারেন অবশ্যই ভালো, স্কলারশিপে পড়তেছেন এটা খুবই পজিটিভ বিষয়। এখন বিষয় হচ্ছে যে আপনি যে ইকোনমিক্সে পড়বেন সেটা কি আপনার ফেভারিট সাবজেক্ট, না আন্তর্জাতিক সম্পর্ক সেটা ফেভারিট সাবজেক্ট, যেটাতে আপনার মনে হয় যে পড়তে ভালো হবে, বা ইউনিভার্সিটি র্যাঙ্কিংও দেখতে পারেন কোনটা বেটার, ঢাকা ইউনিভার্সিটি বা ক্যালিকট ইউনিভার্সিটি। আর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে যদি স্টাডি করেন অবশ্যই এটা ভালো হবে, সেক্ষেত্রে আপনি স্কলারশিপ সম্পর্কে একটু লিখতে পারবেন বাড়ায়, যে যে হ্যাঁ আমি স্কলারশিপে পড়াশোনা করছি, আমি অনেক ভালো স্টুডেন্ট, এগুলো আর কি ইনডাইরেক্টলি বলতে পারবেন। সো আপনি আইসিসিআরও যেতে পারেন, আইসিসিআরও ভালো স্কলারশিপ। আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন, I'm going to start my job from February 2021. Can I add it in the CV? Well, এখন অ্যাড যেহেতু অফার লেটার পেয়ে গেছেন, সেখানে বলতে পারেন যে আমি অফার লেটার পেয়েছি জবের, আমি জয়েন করবো 2021 সালের ফেব্রুয়ারিতে। সো নো প্রবলেম, দিতে পারেন। মানে আমার কথা হচ্ছে যে আপনি যদি অনেস্টলি বলেন যা হচ্ছে, ইটস ইউ আর গুড টু গো, নো প্রবলেম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। Each time it is really nice to see how you represent EMZ or motivate everyone. Huge respect to you, Salman, uh, SmartNet UK. থ্যাংক ইউ সো মাচ। যিনি কোশ্চেন করেছেন তিনি হয়তো আমার গ্রুপ থেকে কোশ্চেন করেছেন, যার কারণে প্রাইভেসির কারণে আমি সফটওয়্যারের মধ্যে আপনার নামটা দেখতে পারতেছি না, বাট হু এভার, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করি, এবং এটাই হচ্ছে হেল্প। আমি আসলে এটাই চাচ্ছি যে আপনাদের ফিডব্যাকটা চাচ্ছি, যে আপনারা কীরকম অ্যাপ্রিসিয়েট করেন, এইটাই হচ্ছে মোটিভেশন। আমি আপনাদের মোটিভেশন দেবো, আপনারা আমাদেরকে মোটিভেশন দিবেন। এই মোটিভেশনটা দিবেন হচ্ছে আমাদের চ্যানেল বা আমাদের গ্রুপে, বা আমাদের পেজটা শেয়ার করবেন সবাইকে, যাতে করে সবাই হায়ার স্টাডিজ সম্পর্কে সচেতন হোক। কারণ আমি চাই বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট আসুক, এবং আমাদের একটা ভালো কমিউনিটি হোক এখানে। তো যত বেশি বাংলাদেশের স্টুডেন্ট আসবে, তত বেশি আমরা দেশকে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারবো, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। Oh my god, so many questions.
I have Jasmine scholarship which I got after coming to China. Is that enhance my profile and how to add? Another thing, I'm working online on Fiverr, Up, Upwork, both platforms. Should I add those in my profile? How? Please give a response. জেসমিন স্কলারশিপ, আমিও নানজিং গভর্নমেন্ট স্কলারশিপ পাইছি। তোমার ক্রাইটেরিয়া আমার ক্রাইটেরিয়া সেম। সো ইউ ক্যান ওয়াচ মাই টিউটোরিয়াল। আমার সিভির টিউটোরিয়াল আছে, এবং স্টেটমেন্ট অফ পারপাসের টিউটোরিয়াল আছে, এমনকি রিকমেন্ডেশন লেটারেরও টিউটোরিয়াল আছে। সেই টিউটোরিয়ালগুলো তুমি দেখো, তুমি অক্ষরে অক্ষরে ফলো করো, তোমার জন্য আরও ইজি হয়ে গেল। সো আমার টিউটোরিয়ালগুলো তুমি সবগুলো ফার্স্ট টু লাস্ট ফলো করবা, এটাই হচ্ছে আমার পরামর্শ। ঠিক ওই টিউটোরিয়ালগুলো ফলো করে তুমি এগুলো করতে পারবা। আচ্ছা, একটু পানি খেয়ে নিই। আচ্ছা আচ্ছা, আহসান হাবিব প্রশ্ন করছে, ভাইয়া বেশিরভাগ স্কলারশিপে কি সিজিপিএ হিসাব করা হয় নাকি নম্বর পার্সেন্টেজ ধরা হয়? কারণ নর্থ আমেরিকান স্টাইল যেমন ভার্সিটিতে ফলো করা হয়, তাতে সাধারণ নাম্বারের অনেক বেশি লাগে সিজিপিএ তুলতে। আসলে কি, আপনার সিজিপিএ যেটা আছে সেটা হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্টের সাপেক্ষে। তারা আপনার ট্রান্সক্রিপ্ট দেখে বুঝে ফেলবে যে আপনার পার্সেন্টেজ কত, বা আপনার কত স্কোরে কত ছিল, সেটা দেখে তারা এটা জাজ করবে। সো এখানে আপনার এত হেডেক নেওয়া দরকার নাই, কারণ বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি সিজিপিএ প্যাটার্ন আলাদা, আবার পাবলিকের আলাদা, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আলাদা, আবার যারা আমরা চায়না থেকে গ্র্যাজুয়েশন করেছি তাদের প্যাটার্ন আলাদা। সো অ্যাডমিশন কমিটি তারা জানে যে কোন বিশ্ববিদ্যালয়ে কী কী হয়, আপনার ট্রান্সক্রিপ্টে সবই লেখা থাকে, তারা বুঝবে। মানে তারা যথেষ্ট স্মার্ট আপনার ট্রান্সক্রিপ্টটা বোঝার জন্য। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, যেমন সাধারণত সেখানে ৮০ পেলে এ ধরা হয়, বা আমেরিকান স্টাইলে ৮৩-তে বি ধরা হয়। ইট ডাজেন্ট ম্যাটার, আপনার ট্রান্সক্রিপ্টে যা লেখা আছে সেই সাপেক্ষে আপনাকে জাজ করা হবে। মোট কথা হচ্ছে এটা। সো ডোন্ট ইউ ওয়ারি। আচ্ছা ভাইয়া, বিডিতে প্রাইভেট ভার্সিটিতে পড়লে কি স্কলারশিপ পসিবিলিটি কমে যাবে? থিসিস বা রিসার্চের সুযোগ হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে কম পাবো পাবলিকের তুলনায়। না, এখানে ডাজেন্ট ম্যাটার পাবলিক প্রাইভেট, নোবডি কেয়ার্স। নোবডি কেয়ার্স ইউ আর ফ্রম প্রাইভেট, পাবলিক অর ন্যাশনাল ইউনিভার্সিটি। এভরিবডি নোজ তুমি হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বাংলাদেশ থেকে আসতেছো। সো সবাই সেম ক্যাটাগরিতে তারা বিচার করে। কারণ আমরা আমরা যেমন অনুন্নত দেশ, যারা আমাদের থেকে অনুন্নত দেশ, তাদের নাম শুনলেই আমরা জাস্ট নামটা শুনলেই জাস্ট ওই পর্যন্তই বলি। টু বি অনেস্ট, এটা আসলে ঠিক না, বাট দিস ইজ ট্রু। যেমন অনেক সময় আমরা ট্রিট করি যে হ্যাঁ চায়না থেকে গ্র্যাজুয়েশন করছে, সো ওইরকমই জিনিসটা বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন করছে। বাট যদিও ইট ডাজেন্ট ম্যাটার, এখানে ম্যাটার হচ্ছে আপনার সিজিপিএ এবং আপনি কি করছেন, দ্যাটস ইনাফ। কারণ তারা চায় এই ধরনের স্টুডেন্টগুলো আসুক, এটাই হচ্ছে বিষয়। সো ডাজেন্ট ম্যাটার। আর হচ্ছে থিসিস রিসার্চের অপরচুনিটি না থাকলেও আপনারা নিজেরা ৩-৪ জন মিলে করবেন, তাই তো হয়। আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন, নিজেরা একটা কিছু করেন, তাইলেই হয়। এখানে আর কিছু বিষয় নয়, আপনার যে পাবলিকেশন করতে হবে তা না। আপনারা একটা কিছু করলেন, খারাপ কি? আপনারা এসওপিতে সেটা লিখতে পারবেন, নো প্রবলেম। আমি বলতেছি যে বাংলাদেশে, বলতেছি না যে হ্যাঁ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মান একই, বাট এটা হচ্ছে আফটার অল আপনারা যেটা পেপারস দেখবে, তারা সেই পেপারসে যা লিখে থাকবে সেটাই। সো সো নো বাডি কেয়ার্স। আচ্ছা, হুম, আচ্ছা ভাইয়া, আমি ইউনিভার্সিটি সেইন্টস মালয়েশিয়াতে আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন হয়েছি ভাইয়া। দেন ওইখানে থেকে কি সেমভাবে অ্যাপ্লাই করব? দেন আই মিন বাইরে থেকে অ্যাপ্লাই করলে কি কোনো অ্যাডভান্টেজ আছে? যেহেতু বাইরের একটা বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন, আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিং অবশ্যই ভালো হবে, এবং বাইরের দেশে একটা ইন্টারন্যাশনাল একটা এনভায়রনমেন্ট পাচ্ছেন। সো এসওপিতে একটু বাড়ায় লিখতে পারবেন, এটা হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। সো আপনি যেসব ফ্যাসিলিটিস পাবেন সেটা তো বাংলাদেশের স্টুডেন্টরা নাও পেতে পারে। একটা ইন্টারন্যাশনাল পরিবেশ পাচ্ছেন, আপনার ইংলিশে কথা বলার স্কিলটাও বাড়বে। সো অবশ্যই আপনারা সেখানে অ্যাডভান্টেজ পাবেন, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, ইজ ইট পসিবল টু ম্যানেজ এ প্রফেসর রিমোটলি ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফ্রি উইথ হিম টু পাবলিশ এ পেপার? আসলে কি, ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ একটা ইমেলের মাধ্যমে একজনের কাছে রিসার্চের সাথে সে কাউরে চিনে না,
সে তো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই নিবে, সে সে কেন নিবে এরকম রিমোটলি? বাট যদি অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই এটা হচ্ছে আপনার নিজের খুঁজতে হবে, বাট নিজের বিশ্ববিদ্যালয় করেন বেটার হয়, হ্যাসেল কম হবে, প্লাস রিকমেন্ডেশন লেটার নিতে সুবিধা হবে, সো বেটার হয় আরও। কারণ কিছু হলে আপনি টিচারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, সো এটা ভালো। সো আরেকজন প্রশ্ন করেছে যে অর্ণব ব্রো, আমি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে নিয়ে খুবই আগ্রহী। আমি 2019-এর বিএসসি কমপ্লিট করেছি। আমার বিএসসির আগে 3 ইয়ার্স গ্যাপ ছিল, এটা কোনো প্রবলেম হবে? নো বাডি কেয়ার্স। আপনার এইচএসসি বা এইসবের লেভেল বা ইউনিভার্সিটি অর্থাৎ ব্যাচেলরের আগে যদি আপনার 100 বছরের গ্যাপ থাকে, নো বাডি কেয়ার্স, কারণ হচ্ছে আপনি ব্যাচেলর থেকে শুরু করছেন সব কিছু, ব্যাচেলর থেকে আপনার সিবিটা সাবমিট করবেন, সো নো বাডি কেয়ার্স, নো প্রবলেম। বা আপনি হয়তো বলবেন না যে, আপনি হয়তো বাড়ায় বলবেন না যে হ্যাঁ ভাই স্যার আমি তো এইচএসসির আগে আমার 3 বছরের গ্যাপ ছিল, সেটা যদি আপনি বলেন তাহলে তারা জানবে, আর যদি আপনি সেটা হাইড করেন সো কেউ জানবে না, এটা হচ্ছে বিষয়। সো ইউ আর গুড টু গো। আরেকজন হচ্ছে স্যার আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর আপনাকে দেখলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে সাব্বির ভাইয়া, আই উইল রিমেম্বার ইউ। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে যে ইরাসমাস স্কলারশিপের জন্য কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হয়? ম্যাক্সিমাম প্রোগ্রামের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অপশনাল, অর্থাৎ ম্যান্ডেটরি না। দুই একটা প্রোগ্রামের ক্ষেত্রে তারা বলে দেয় যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা দরকার, তবে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে যে আপনার এক্সাক্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এমন না, আপনি ইউনিভার্সিটির থেকেও ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিতে পারেন। তাহলে থিসিস পেপার নিয়ে নিজের মতন করে একটা ভালো টপিক নিয়ে লিখতে পারবো, তাই তো আমি? ইয়েস, থিসিস হচ্ছে সম্পূর্ণ নিজের ওপর, অবশ্যই সাবজেক্ট রিলেভেন্ট। এখন তুমি সাবজেক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, তুমি এখন যদি আরেকটা টপিক নিয়ে করো তাহলে খুব বেশি ফ্রুটফুল হবে না, বাট তুমি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যদি অন্য একটা সামাজিক কাজের রিলেশন ঘটাতে পারো তাহলে তো খুবই ভালো হয়, চমৎকার থিসিস হবে তাহলে। আচ্ছা আচ্ছা, আরও একটা কোশ্চেন চলে যাই যে ভাইয়া আমি বিকে স্কুল অফ বিকে স্কুল অফ রিসার্চে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, এটা কি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে দিতে পারবো? ইয়েস অফকোর্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে দেওয়া যেতে পারে, নো প্রবলেম, দেওয়া যেতে পারে, সিভিতে অ্যাড করা যেতে পারে, নো প্রবলেম। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে যে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে কি এসএসসি এইচএসসি মেনশন করব? না, এইচএসসি এসএসসি মেনশন করে নিজের সিভির জায়গাটা খরচ করার কোনো দরকার নেই, জাস্ট অ্যাভয়েড দেম, ওকে, নো প্রবলেম। ভাইয়া স্কোপাস ইউসিজি অ্যাপ্রুভ জার্নালে পাবলিকেশন থাকলে কি কোনো কতটুকু ভ্যালু অ্যাড করবে? ভ্যালু অ্যাড করবে অবশ্যই, আপনার তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, সো এটা গুড, ভেরি গুড। ভালো ভালো জায়গায় পাবলিশন করলে অবশ্যই তুমি একটু বাড়ায় বলতে পারবা যে হ্যাঁ আমি একটা ভালো জায়গায় পাবলিশন করছি, তখন বলার ওয়েটটা আরও বেশি থাকবে, এটাই। ভাইয়া ইউ মিন দ্যাট ইফ আই ওয়ান্ট পাবলিশ পেপার উইদাউট প্রফেসর অন মাই ওন, আই আই অ্যাপ্লাই দ্য ফি, এম আই রাইট? ইয়েস, ইন দ্যাট কেস প্রফেসর না থাকলে তো আপনাকে দিতে হবে, কারণ প্রফেসর রিসার্চ জার্নাল বা কনফারেন্সে টাকা লাগে পাবলিশ করতে। কিছু কিছু ক্ষেত্রে তারা স্কলারশিপ প্রোভাইড করে, এইভাবে আপনারা কিছু পাবলিশ মানে দেখতে পারেন যে কোথায় স্কলারশিপ তারা দেয়, সো সেইটাও করতে পারেন ইন্টারনেটে সার্চ করে। আর না থাকলে আপনাদের নিজেদের পাবলিশ করতে পারে, সেক্ষেত্রে আপনারা একটা বড় রিসার্চ গ্রুপ করতে পারেন, যে 5 জন মিলে বা 4 জন মিলে, তো 4 জন মিলে ভাগ করে নিলেন, এটা হচ্ছে বিষয়, সেটা একটা বিষয়। আর টিচার থাকলে বেটার, টিচারের টিচার তার রিসার্চ থেকে ফান্ডিংটা দিল, টিচারের একটা পেপার বাড়লো, প্লাস টিচারের সাথে আপনার একটা রিলেশন বিল্ড আপ হলো। আচ্ছা, এই হচ্ছে বিষয় মোটামুটি, হয়তো আমি আপনাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার দিছি, তারপরে আমি আরও 10 মিনিট থাকলাম, আর 10 মিনিট থাকবো আপনাদের জন্য, সো 10 মিনিট পরে লাইভ সেশনটা অফ করে দিচ্ছি, লাস্ট কোশ্চেন। তো আপনারা নতুন করে কোশ্চেন করেন না, নেক্সট শনিবার আমি আসতেছি তখন আবার কোশ্চেন করেন। আচ্ছা ভাইয়া, স্কলারশিপ পাওয়ার পরেও কি নিজের সাথে কোনো ইউরো নিতে হবে গিভ গিয়ে যাতে প্রবলেমে না পড়তে হয়? আচ্ছা হ্যাঁ, গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্কলারশিপে টাকাটা কখন কখন পাবেন? এখানে স্কলারশিপ পাওয়ার পর যখন আপনি আসবেন তখন কিন্তু সাথে সাথে আপনাকে টাকাটা দিবে না, কারণ এখানে এসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে প্রায় আপনার ম্যাক্সিমাম 1 মাসের মতো সময় লেগে যেতে পারে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটা পাবেন।
সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে খুলতে যদি 1 মাস লাগে, টাকা পেতে পেতে আপনার ওই 1 মাস প্লাস আরও ধরলাম হাফ মান্থ, অর্থাৎ 15 দিন ম্যাক্সিমাম ধরলাম, 1.5 মাস লাগবে টাকাটা আসতে। সো এই 1.5 মাসে আপনাকে আপনার অ্যাকোমোডেশন অর্থাৎ আপনার বাসার ভাড়া দিতে হবে, সারভাইভ করতে হবে আপনার, সেই টাকাটা আপনি নিয়ে আসবেন। আর হচ্ছে প্লেনের টিকিটটা তো আপনি কেটেই আসবেন বাংলাদেশ থেকে, সো সেরকম প্রিপারেশন নিয়ে ব্যাকআপ নিয়ে আসবেন। 2 মাসের ব্যাকআপটা নিয়ে আসবেন যাতে করে আপনার প্রবলেম না হয়। 2 মাসের ব্যাকআপ ইজ ইনাফ, আরও আনলে বেটার। পরে তো টাকা পয়সা আপনি যখন পেয়ে যাবেন স্কলারশিপে, তখন তো আর কোনো প্রবলেম নেই। সো ইউ আর গুড টু গো। Bhaiya, I lost my net connection in meanwhile. Can you repeat the answer of my question? আপনার কোশ্চেনটা করেন, কারণ আপনার কোশ্চেন উপরের দিকে চলে গেছে। আমি আসলে দেখতে গেলে এখন আরও 10 মিনিট সময় লাগবে। সো আপনি কোশ্চেনটা আবার করেন। বিডিতে এমএসসি করার পর কি স্কলারশিপ নিয়ে আবার এমএসসি করতে পারবো? ইয়েস ইউ ক্যান। অনেক ম্যাক্সিমাম বিডি থেকে এমএসসি করার পর স্কলারশিপে অ্যাপ্লাই করে, সো কোনো সমস্যা নেই, ইউ ক্যান অ্যাপ্লাই। আরেকজন বলেছে যে হুএভার হি ইজ অর শি ইজ, আই এম অলওয়েজ হুকড আপ উইথ ইউ, ইউ আর মাই ইন্সপিরেশন। থ্যাংক ইউ সো মাচ। আপনি যেই বলতেছেন, থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আমার চ্যানেল এবং আমাদের এই প্রোগ্রামটা বেশি করে শেয়ার করবেন। আমি হচ্ছে ফেসবুক পেজ থেকে প্রোগ্রামটা করতেছি, সো আপনারা যদি শেয়ার করতে চান ফেসবুক পেজ থেকে শেয়ার করতে পারবেন, যেহেতু আমাদের গ্রুপটা প্রাইভেট হয়ে গিয়েছে এখন, সেটা পাবলিক হবে না। সো এই তো। আচ্ছা, আর লাস্ট 2টা কোশ্চেন নেব, এরপর আজকের লাইভ প্রোগ্রামটা ছেড়ে দিব, কারণ আপনারা ঘুমাবেন, আপনাদের আর ডিস্টার্ব করতে চাই না। ভাই আসসালামু আলাইকুম, আমি ট্রিপলিতে বিএসসি করছি, থার্ড ইয়ার ফাইনাল সেমিস্টারে আছি। আমি এসএসসি এইচএসসিতে জিপিএ 5 আছে, আর আলহামদুলিল্লাহ ভার্সিটিতে এখন পর্যন্ত অ্যাভারেজ সিজিপিএ 3.73। ও মাই গড, ভেরি গুড সিজিপিএ। আগামী বছর আমি একটা পেপার পাবলিশ করবো, আইএলস দিব ইনশাল্লাহ। ইয়েস, ভেরি গুড। আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে কি কোনো প্রবলেম হবে? আমি ইয়ার লস দিতে চাচ্ছি না। আমি একই বছরে কী কী প্রিপারেশন নিব, আমার লাইভ প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, সেই সাথে আমার ভিডিওগুলো সবগুলো দেখবেন ইরাসমস রিলেটেড। সো দেখলেই বুঝতে পারবেন। সেগুলো যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, অলরেডি আপনার সিজিপিএ ভালো আছে, আপনি অলরেডি রিসার্চ পাবলিকেশন করবেন, এখন আইএলস একটা ভালো 7 বা 8 তুলেন, ইউর প্রোফাইল ইজ ভেরি গুড প্রোফাইল। আপনার কাছ থেকে একটা ভালো আমি রেজাল্ট আশা করতে পারি। সো আপনার রেজাল্টটা হওয়ার পর আপনি আমাকে জানাবেন, ইনবক্সে জানাবেন বা গ্রুপে জানাবেন যে হ্যাঁ আপনি স্কলারশিপ পেয়েছেন। সো ভেরি গুড। একজন প্রশ্ন করেছে যে পিয়াস প্রশ্ন করেছে যে লাভ ফ্রম গাজীপুর, গুড টু সি ইউ ব্রাদার। হে গাজীপুরিয়ান, ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম এবং গুড টু সি ইউ অ্যাগেন। আচ্ছা ভাইয়া, আমি লাইভের একটা সরি লিভিয়ার আচ্ছা ভাইয়া, আমি লিভিয়ার একটা রিনোন্ড পাবলিক ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইউনিভার্সিটিতে সে স্টাডি করতেছে। আমি কি অ্যাপ্লাই করতে পারবো? আপনি যেখান থেকে স্টাডি করেন না কেন, আপনার ব্যাচেলর ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এমনকি আপনার যদি বিশ্ববিদ্যালয় থাকে সেটা হচ্ছে অ্যামাজন জঙ্গলের ভিতর, বাট আপনার স্টাডি করছেন সেটা হচ্ছে ভালো বিশ্ববিদ্যালয়, মানে ভালো বিশ্ববিদ্যালয় বলতে সেই দেশের ইউজিসি রিকগনাইজড, সো ইউ ক্যান অ্যাপ্লাই, নো প্রবলেম। সো লাস্ট একটা কোশ্চেন নেই, দেখি কোন কোশ্চেনটা ফ্রুটফুল। আচ্ছা আচ্ছা, লাস্ট কোশ্চেন নিচ্ছি এটা করার পর আজকে লাইভটা শেষ করতেছি। আপনারা এই কোশ্চেনগুলো নেক্সট শনিবারে করবেন, আমি উত্তর দেবো, সমস্যা নেই। অথবা গ্রুপে করবেন, গ্রুপে চ্যাটে করব, সমস্যা নেই। 17 তারিখে আমার একটা এক্সাম আছে, সেই এক্সামটা দেওয়ার পর আমি হয়তো 1-2 দিনের জন্য আবার ফ্রি হয়ে যাব, তখন আমি আপনাদের জন্য হয়তো দিনে 2টা লাইভ করতে পারি বা সপ্তাহে 2টা লাইভ করতে পারি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে মেশিন লার্নিং অ্যান্ড এনপিএল এর ওপর থিসিস করে কি বিগ ডেটা অ্যানালিটিক্সে বিডিএমএ অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। আপনার বিগ ডেটার সাথে তো মেশিন লার্নিং খুবই রিলেটেড, খুবই ভালো কিছু করতে পারবেন। সো আপনার একটা ভালো রেজাল্ট আশা করা যায়। সো এই ছিল আজকের লাইভ প্রোগ্রাম ভিউয়ার্স। তো আজকে লাইভ প্রোগ্রামে এই কোশ্চেনের উত্তরগুলো দিলাম, অনেক কোশ্চেন করছেন, নেক্সট লাইভে করবেন, সমস্যা নাই, বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে এবং আপনাদের অ্যান্সারগুলো দিব। সো থ্যাংক ইউ সো মাচ। এখনও প্রায় 62 জনের মতো লাইভ দেখতেছেন, আপনাদের রেসপন্সের জন্য খুবই ধন্যবাদ এবং
আপনারা নেক্সট শনিবারে আমি আবার লাইভে আসবো, তখন এই কোশ্চেনগুলো আবার কইরেন। আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যাতে করে আপনাদের আরও কিছু ইনফরমেশন ক্লিয়ার হয়ে যাক। আর গ্রুপ তো আছে, গ্রুপে কোশ্চেন করবেন, গ্রুপে কোশ্চেন করলে গ্রুপে সবার জন্য উত্তর দিয়ে দেবো। আর আপনারা যারা আমার সাথে অ্যাড হতে চান, ফেসবুকে অ্যাড হবেন না, ফেসবুক অলরেডি আমার 5,000 ক্রস করে ফেলতেছে, সো আপনারা অ্যাড হইতে পারবেন না খুব শীঘ্রই। আর যারা অ্যাড হইতে চান, এই যে দেখতে পাচ্ছেন, না এই যে এইদিকে যে আমার ইনস্টাগ্রাম আইডি, সেখানে ফলো করতে পারেন, সেখানে মেসেজ করতে পারেন, নো প্রবলেম। ইনস্টাগ্রামে কোনো লিমিটেশন নেই। আর আমি এনকারেজ করব গ্রুপে মেসেজ দেন, মানে গ্রুপে আপনারা গ্রুপে হচ্ছে আপনারা কমেন্ট করেন বা গ্রুপে পোস্ট করেন। সেখানে যদি আপনারা কি বলে স্ক্রিনশট দিয়ে পোস্ট করতে পারেন, তাহলে খুব ইজি হবে আমাদের জন্য রিপ্লাই দিতে। কারণ আমাদের অনেক স্কলার আছে যারা চাইনিজ গভর্নমেন্ট স্কলার, কোরিয়ান গভর্নমেন্ট স্কলার, বিভিন্ন পিএইচডি লেভেলের স্কলারশিপ নিয়ে স্টাডি করছেন অনেকে। তো যার যেটা ফিল্ড, সেই ফিল্ড থেকে অ্যাপ্লাই করতে পারবে। কারণ সব ধরনের স্কলারশিপের ব্যাকগ্রাউন্ড কিন্তু, যেমন আমি সিএসসি স্কলারশিপ নিয়ে পড়ি নাই, বাট যে সিএসসি স্কলারশিপ নিয়ে স্টাডি করতেছে সে আমার থেকে আরও ভালো জানবে। সে যদি আপনার রিপ্লাইটা দেয় তাহলে আরও বেটার হয়। সো এই জন্যই বলতেছি গ্রুপে পোস্ট করেন, গ্রুপের অ্যাক্টিভিটিস বাড়বে, আপনার কোশ্চেনটা দেখে আরেকজন হেল্পফুল হবে। এটা হচ্ছে বিষয়। সো এটা একটা বিষয়। আর আমাদের যেই পেজ আছে, পেজে মেসেজ করতে পারেন, পেজে মেসেজ করলে বেটার হয়, একবারে সবগুলোর উত্তর দিয়ে দেওয়া যায়। বাট পার্সোনালি নক করবেন না, কারণ পার্সোনালি নক করলে হবে কি, আপনি হয়তো একদিন আমাকে নক করবেন, বাট আমি হয়তো আপনাকে হেল্প করতেছি, ভালো কথা, বাট আপনি হয়তো একজন ফ্রডকে আপনি নক দিয়ে দিলেন। সাপোজ একজনকে মনে হচ্ছে সে হচ্ছে গ্রুপের মেম্বার, বাট সে হয়তো গ্রুপে পোস্ট করলো, আপনি হয়তো মনে করেন সে গ্রুপের অ্যাডমিন, বাট সে গ্রুপের অ্যাডমিন না। তার কাছে আপনি মেসেজ করলেন, সে আপনাকে ভুলভাল তথ্য দিয়ে দিল, বা ভুল কোনো কোনো আহ, প্রতারণার ফাঁদে আপনাকে ফেললো। সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো মানে বিপদে পড়লেন। বাট সেটা যদি আপনি গ্রুপে প্রশ্নটা করতেন, তাহলে কিন্তু আপনি হইতো না। বাট আপনি কিন্তু এটা আশা নিয়ে তাকে কোশ্চেনটা করছেন, বাট বিপদে পড়ছেন কিন্তু আপনার দোষে, কারণ আপনি তাকে নক দিচ্ছেন। সো আমি বলবো যে ইনবক্সিংটা সম্পূর্ণভাবে নিষেধ করে দেন। মানে আমাদের গ্রুপে ইনবক্সিং করা নিষিদ্ধ, বা ইনবক্সিং করবেন না, করলে সেটা আপনারই রিস্ক। এটা হচ্ছে বিষয়। ইনবক্সিং করলে হয়তো আপনার যখন 1,000 জন কোশ্চেন করবেন, তখন কিন্তু উত্তর দেওয়া টাফ হবে, মানে খুবই টাফ হবে। সো গ্রুপে প্রশ্ন করেন, ইউ আর গুড টু গো। সো ভিউয়ার্স, এই ছিল আজকে ইরাসমুস মুন্ডু স্কলারশিপ নিয়ে লাইভ প্রোগ্রাম। আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে, নেক্সট কোনো একটা লাইভ প্রোগ্রামে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, গুড নাইট, শুভরাত্রি।